আমরা কি করি, আমরা এটা ইউজ করার জন্য আমরা ফ্লেমিং লেফট হ্যান্ড রুল ইউজ করি। লেফট হ্যান্ড রুল ইউজ করাতে কি হয়, আমরা এই যে আপওয়ার্ড যেটা হয়ে রয়েছে এটাকে আমরা ইন্ডেক্স ফিঙ্গার মনে করি আমাদের বুঝতে সুবিধার জন্য। ইন্ডেক্স ফিঙ্গার, এটাকে বলি আমরা মিডল ফিঙ্গার। দেখি জাস্ট এরকম ভাবে সেট কর হাতটা, এটা মিডল ফিঙ্গার, এটা হলো থাম ফিঙ্গার যেটা তোর দিকে পয়েন্ট করে আছে। তাহলে এই তিনটে ফিঙ্গার দিয়ে আমরা তিনটে অ্যাক্সিসকে বোঝাই, এক্স ওয়াই জেড, এবং এই তিনটে অ্যাক্সিসে ইন্ডেক্সে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, মিডল ফিঙ্গারে হচ্ছে ভেলোসিটি, এন্ড থাম ফিঙ্গারে ফোর্স। এই তিনটে পার্ট আমাদের রয়েছে। এইটা থেকে আমরা বুঝতে পারি যে কোনো চার্জকে যদি আমি ম্যাগনেটিক ফিল্ডে রাখি তাহলে সে কোন দিকে যাবে এবং তার ফোর্স কত হবে। মনে আছে সবার এত অবধি? আচ্ছা, এর সাথে সাথে আমরা কি করেছি, এর সাথে সাথে লরেন্জ ফোর্স বলে একটা জিনিস পড়েছি। লরেন্জ ফোর্স, লরেন্জ ফোর্স কি বলেছে না, লরেন্জ ফোর্স বলেছে যে যদি কোথাও ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড সেম থাকে, ধরে নে কোথাও ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড সেম, বলতে মানে মিলিটারি ফিল্ডও আছে এবং ম্যাগনেটিক ফিল্ডও আছে, সেক্ষেত্রে সেই চার্জটা দুটো ফোর্সই এক্সার্ট হবে তার উপরে। একটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড হবে, আবার ম্যাগনেটিক ফিল্ডও হবে। বোঝা গেল? এই অবধি আমরা করেছিলাম। আচ্ছা, আজকে আমাদের ফার্স্ট যেটা করতে হবে, এক মিনিট দ্বারা আমার একটা কাজ করে নিই। তাহলে চলে আসি আমরা যেটা বলছিলাম। তাহলে এর পরের যে পার্ট আমাদের রয়েছে সেই পার্টটা হচ্ছে, যদি একটা চার্জ পার্টিকেলের ফোর্স হয় ম্যাগনেটিক ফিল্ডে, তাহলে ভেবে দেখ কোন একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর, যদি কোনো একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর দেখি যেখানে তো কনস্ট্যান্ট এরকম ইলেকট্রন মুভ করছে, তাহলে ভেবে দেখ কারেন্ট ক্যারিং কন্ডাক্টরেও ফোর্স হবে। বোঝা গেল কথাটা? যদি আমি কারেন্ট ক্যারিং কন্ডাক্টর দেখি, সেই কারেন্ট ক্যারিং কন্ডাক্টরেও ফোর্স হবে। কিরকম ফোর্স হবে? ধরে নে এটা একটা এরকম একটা ইলেকট্রিক ফিল্ড আছে, এরকম ক্রস ক্রস। ইলেকট্রিক ফিল্ড ক্রস ক্রস মানে কি? মানে হচ্ছে ইলেকট্রিক ফিল্ডটা ভেতরের দিকে ঢুকে আছে। এবার এই ইলেকট্রিক ফিল্ডটা যদি কোনো আমি চার্জ রেখেছি এরকম মুভ করছে, কারেন্ট এদিকে মুভ করছে, এটা কারেন্টের ডাইরেকশন, তাহলে ইলেকট্রন উল্টো দিকে যাচ্ছে। আমরা সবসময় কারেন্টের ডাইরেকশনকে নিয়েই এগোবো। তাহলে F ইকুয়ালস টু QVB sin থিটা। F ইকুয়ালস টু, এটা কি ফোর্স অন চার্জ পার্টিকেলটা করাচ্ছেন তো? হ্যাঁ, ফোর্স অন চার্জ পার্টিকেলের পরেই আসলাম ফোর্স অন কারেন্ট ক্যারিং কন্ডাক্টর। আচ্ছা, মানে এবার হচ্ছে এতক্ষণ আমরা কি করেছি, আমরা ম্যাগনেটিক ফিল্ডটাকে নিয়ে পড়েছি, এবার আমরা পড়বো হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডে হয় কিভাবে হয়। বুঝে গেল? এতদিন শুধু ম্যাগনেটিক ফিল্ড নিয়ে পড়েছি, যে ম্যাগনেটিক ফিল্ডটা কত, ম্যাগনেটিক ফিল্ডটা কিভাবে ডিপেন্ড করে, একটা স্কোয়ার হলে কি হবে, স্ট্রেট লাইন হলে কি হবে, তারপরে সার্কেল হলে কি হবে। এই ব্যাপারটা এখন আমরা যেটা করব,
আমরা সেই সেই ম্যাগনেটিক ফিল্ডের উপর কোনো চার্জের ফোর্স কত হবে বা কোনো একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর যদি হয় তার ফোর্স কত হবে আমি সেটা বার করছি। তাহলে এখানে ভেলোসিটি যেটা আছে সেটাকে আমি লেন্থ বাই টাইম লিখতে পারি, লেন্থ বাই টাইম, তাই না? ভেলোসিটি ইকুয়ালস টু লেন্থ বাই টাইম। আচ্ছা, সাইনটা কত হবে দেখতো খেয়াল করে। সাইন কার কার মধ্যে, এই সাইন থিটাটা কার কার মধ্যেকার অ্যাঙ্গেল? ভেক্টর ভেলোসিটি ভেক্টর আর বি ভেক্টর। এবার দেখ খেয়াল করে, ভেলোসিটিটা তো এরকম যাচ্ছে, তাই না? মানে কারেন্ট বরাবর, কারেন্ট এই তার বরাবর যাচ্ছে, আর ম্যাগনেটিক ফিল্ড কি আছে ওর ভেতরে, স্ক্রিনের ভেতর ঢুকে রয়েছে, এটা বি ভেক্টর। তাহলে এই ভেলোসিটি ভেক্টর আর বি ভেক্টর এরা 90 ডিগ্রিতে আছে না? আচ্ছা, কিউ বাই টি কে কি বলতে পারি? কারেন্ট আই। এটা হচ্ছে আমার কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের মধ্যেকার ফোর্স, ফোর্স ফর কারেন্ট ক্যারিং কন্ডাক্টর, ফোর্স ফর কারেন্ট ক্যারিং কন্ডাক্টর। এর ডাইরেকশন কোন দিকে হবে? সিমিলার, এই ফোর্সের ডাইরেকশন সিমিলার টু লেফট হ্যান্ড রুল। সেমিং লেফট হ্যান্ড রুল যেটা আছে না, একদম ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল ধরে চলবে, ঠিক আছে? তাহলে আমার লরেন্জ ফোর্স আমার কাছে পরিষ্কার, আমার কাছে ফোর্স অন এ চার্জ ইয়ে পরিষ্কার, এই জায়গাটা পরিষ্কার, ক্লিয়ার? কারো কোনো কোয়েরি আছে এই জায়গা, এই দুটো জায়গা থেকে? বুঝতে পেরেছিস? আচ্ছা, এইবার ধর আমি একটা চার্জ পার্টিকেলকে পারপেন্ডিকুলারলি ছাড়লাম না। স্যার একবার আগের পেজটা একটু যাবেন, লেখা একটু বাকি আছে, 1 মিনিট। হ্যাঁ স্যার হয়ে গেছে। এটা হয়ে গেছে? এটা লিখে রাখিস। হয়েছে? এটা সবার হয়েছে? আচ্ছা স্যার একটু দাঁড়ান স্যার। আচ্ছা আচ্ছা, স্যার একটা কথা একটু জিজ্ঞেস করবো, একদম একদম একদম, বল বল বল। অ্যাম্পিরিয়ান লুপ জিনিসটা কি? কোনটা? অ্যাম্পিয়ার লুপ? অ্যাম্পিরিয়ান লুপ অ্যাম্পিরিয়ান লুপ মানে হচ্ছে ওই যখন অ্যাম্পিয়ার সার্কুলার ল করছিলাম, করার সময় একটা সার্কেল তৈরি করছিলাম বা একটা স্ট্রেট লাইন তৈরি করছিলাম, মনে আছে? হ্যাঁ। ওই লুপটাকে বলে অ্যাম্পিরিয়ান লুপ। আচ্ছা মানে ভাব তুই এখন একটা স্ট্রেট লাইনের অ্যাম্পিয়ার সার্কিটাল লতে এইখানে এখান থেকে আর ডিস্টেন্সে তুই কি করছিলি, তুই এরকম ভাবে, আমি মনে আছে এরকম ভাবে একটা এরকম সার্কেল নিলাম 2 পাই আর হ্যাঁ ক্লোজ, এরকম ক্লোজ লুপ অফ বি ডট ডিএল, মনে আছে? হুম, এইটাই হচ্ছে অ্যাম্পিরিয়ান লুপ। যেমন গসিয়ান সারফেসে গসিয়ান সারফেস হয়, হ্যাঁ, আমি সারফেসটা ওটাই বলতে যাচ্ছি। একদম সেরকম জিনিস। আচ্ছা গসিয়ান সারফেসের মতন এখানে অ্যাম্পিয়ার ল, তো অ্যাম্পিয়ার সার্কিটাল ল, সেখান থেকে অ্যাম্পিয়ার রুল বা অ্যাম্পিয়ার লুপ, আচ্ছা স্যার। ঠিক আছে? আচ্ছা, তাহলে ধর আমি একটা কোশ্চেন যেটা বলতে চাইছিলাম, ধরে নে একটা চার্জ পার্টিকেল আছে, ঠিক আছে? এবার সেই চার্জ পার্টিকেলটা ইলেকট্রন ধরেই চলছি, তার ম্যাগনেট, সে একটা ম্যাগনেটিক ফিল্ডে ইনপুট হলো, ঢুকলো
ম্যাগনেটিক ফিল্ডে। সেই ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু হলো একটা চার্জ পার্টিকেল ইলেকট্রন, সে ম্যাগনেটিক ফিল্ড বি তাতে ঢুকলো এবং সেই ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু হচ্ছে 10⁻⁻² টেসলা। ঠিক আছে, এবং তার ভেলোসিটি হচ্ছে 10⁷, ভেলোসিটি হচ্ছে 10⁷। তাহলে আমাকে বলতে পারবি যে ওর ফোর্স কত হবে আর ও কোন দিকে যাবে? ওর ফোর্স কত হবে আর কোন দিকে মুভ করবে? কতক্ষণ লাগছে? স্যার ফোর্সটা কি 1.6 ইন্টু 10⁻⁻14 হবে? 1.6 into 10⁻⁻4. ফোর্স ইকুয়ালস টু QVB sin থিটা। ভেলোসিটি হচ্ছে আমার 10⁷, এটা 10⁻², এটা sin 90। হ্যালো, আচ্ছা একদম ঠিক আছে। আমাকে বল, আমি যেটা দিলাম না সেটা হচ্ছে এটা ধর আপওয়ার্ড যাচ্ছে, বুঝতে পেরেছিস? এটা হচ্ছে আপওয়ার্ড টু দ্য প্লেন, এটা নর্থে যাচ্ছে। তাহলে ফোর্স কোন দিকে হবে? ইলেকট্রিক মানে ইলেকট্রনটা কোন দিকে মুভ করবে? ইলেকট্রনটা তাহলে ওয়েস্টওয়ার্ড মুভ করবে। দেখ এই ধরনের জিনিস যখনই ইস্ট করবি, হয়ে যাবে, ইস্ট হয়ে যাবে। এই ধরনের কোশ্চেন যখনই করবি সবসময় পারলে এরকম একটা বক্স এঁকে দিবি, তাহলে কি হবে 3Dটা কল্পনা করা যায়, অনেক সুবিধা হয় 3D ইমাজিনেশন করতে। আমার কোনো পার্টিকেল যদি মুভ করে, ফার্স্ট কি বলছে, ইলেকট্রিক ফিল্ড এই সরি ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে এদিক থেকে এদিকে, এটা বি। এবার আপওয়ার্ড যদি হয় ভেলোসিটি, এটা আপ, এটা ডাউন, ওই পাশেরটা নর্থ, এই পাশেরটা সাউথ, এই পাশের দেওয়ালটা ওয়েস্ট, এই পাশের দেওয়ালটা ইস্ট। এই তো ভরের তো এরকম হয়। তাহলে আমার যদি এটা ভেলোসিটি নর্থের দিকে যায়, তার মানে এটা এরকম যাচ্ছে, তাহলে মিডল ফিঙ্গারটা স্ক্রিনের দিকে,
তাই তো, মিডিল ফিঙ্গারটা স্ক্রিনের দিকে। নর্থ মানে কি এখানে মানে পিছনের ওয়ালটার কথা বলছেন? হ্যাঁ, এই ওয়ালটা হবে। আচ্ছা, এবার তুই যদি মনে করিস নর্থকে এদিকে দিবি, তাহলে তোকে বাকিগুলো চেঞ্জ করতে হবে সবকটাকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাই না? মানে তুই যদি রেফারেন্স পয়েন্ট একটা করে ফেলিস, এই যে আমি যেরকম করেছি, তবে দেখবি তোর করতে সুবিধা হবে। আর নইলে 2D, এটা 2D তে কল্পনা করা যাবে না। তুই যদি 2D তে নর্থ রাখিস, যেরকম আমরা 2D তে নর্থ রাখি না, এরকম হ্যাঁ স্যার। এটা করলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে। কারণ তুই ভার্টিক্যালি আপওয়ার্ডটা তাহলে দেখাবি কি করে, আঁকতে অসুবিধা হবে। হুম হুম হুম, বুঝেছি। তাই জন্য সবসময় বক্স এঁকে করবি, তাতে ভুল হবে না। বুঝতে পেরেছিস? তাহলে ওটা যদি ভার্টিক্যালি আপওয়ার্ড হয়, এটা যদি নর্থ হয়, তাহলে এবার ফ্লেমিং লেফট হ্যান্ড রুল লাগা। তাতে ইন্ডেক্স ফিঙ্গার হচ্ছে আপওয়ার্ড, মিডিল ফিঙ্গারটা নর্থের দিকে, দেখ থাম ফিঙ্গারটা ইস্টের দিকে হয়ে যাচ্ছে। দেখ খেয়াল করে, হচ্ছে না? সবাই লেফট হ্যান্ডটা লাগা। কি হয়েছে নাকি? এই সব চুপ কেন আজকে একদম? হ্যাঁ স্যার, হয়েছে। এবার মজা হলো যে এটা ইস্টের দিকে দেখাচ্ছে, কিন্তু এটা কিন্তু অ্যান্সার ইস্ট হবে না, এটার অ্যান্সার হবে কিন্তু ওয়েস্ট। কেন? কারণ হচ্ছে এটা ইস্টের দিকে হতো যদি এটা পজিটিভ পার্টিকেল হতো, মানে প্রোটন, আলফা এরা। যেহেতু আমি কোশ্চেনটা ইলেকট্রন দিয়েছি, সেহেতু ওর চার্জ কি আছে? মাইনাস। তাহলে ফোর্সের এখানে না ওটা মাইনাস হয়ে থাকবে। এই মাইনাসটা লেখার দরকার নেই, কিন্তু ওর মাথায় রাখবে যে এটা বেসিক্যালি পজিটিভ পার্টিকেলের উল্টো দিকে যাবে। তাহলে অ্যান্সার হবে হচ্ছে ওয়েস্ট। বুঝতে পারলি? ইলেকট্রনকে বের করার, ইলেকট্রনের মোশন বের করার আমাদের কাছে কোনো ল নেই, ডাইরেক্ট কোনো ল নেই। আমরা পজিটিভ পার্টিকেলের জন্য বের করে জাস্ট সেটাকে উল্টে দিই। সবার ক্লিয়ার? আজকে রাজশ্রী নতুন, রাজশ্রী বুঝতে পারছিস? হ্যাঁ। এরকম বিভিন্ন কোশ্চেন হবে। আচ্ছা, ধরে নে এবার এই কোশ্চেনটা থেকেই আমি আরেকটু হায়ার স্টেটে যাচ্ছি। কিরকম? এখানে ভেলোসিটিটা কিরকম দিয়েছিলাম? নর্থের দিকে। তাহলে নর্থ আর এই দিকে এই যে আপওয়ার্ড ভেলোসিটি, এরা দুজন তো পারপেন্ডিকুলার, এবং তাই জন্য থিটা 90 ডিগ্রি। ধরে নে আমি এটাকে নর্থের দিকে না দিয়ে এই রকম দিয়েছিলাম, মানে কি হলো? মানে অ্যাঙ্গেল মানে ভেলোসিটি ভেক্টর আর বি ভেক্টর, তাদের মধ্যে কিছু একটা এরকম অ্যাঙ্গেল আছে। তাহলে যেই অ্যাঙ্গেল হয়ে যাবে, তখনই ভেবে দেখ এই যে ভেলোসিটি ভেক্টরটা ছিল, সেই ভেলোসিটি ভেক্টরটার দুটো কম্পোনেন্ট হয়ে যাবে। এদিকে একটা কম্পোনেন্ট হবে আর আপওয়ার্ড সাইডে একটা কম্পোনেন্ট হবে। এইদিকে যে কম্পোনেন্টটা হবে সেটা আগের মতন পারপেন্ডিকুলার থাকবে, এবং সেটা হলো, দেখ খেয়াল করে, বুঝতে পারলি ব্যাপারটা? যদি আমার এইটা ভি হয়, হরাইজনের সাথে এই অ্যাঙ্গেলটাকে থিটা নিই, তাহলে এটা কত হবে? ভি সাইন থিটা। আর এই উপরের দিকেরটা হবে ভি কস থিটা। সরি, উল্টো বললাম, যেদিকে থিটা নেবো সেদিকটা কস থিটা। তাহলে নিচের দিকের যেটা হবে সেটা হবে ভি কস থিটা। কিন্তু অ্যাঙ্গেলটা তো ভি আর বি এর মধ্যে হবে, আপনি হ্যাঁ, ওই দুটোর মধ্যে ওই কেন দুটো, নিলেন? না না না, আমি ভি আর বি এর মধ্যে অ্যাঙ্গেল নিইনি। আমি এখানে অ্যাঙ্গেল নিয়েছি হচ্ছে ভেলোসিটি ভেক্টরটা হরাইজনের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল করেছে, ওইটা তো আমি পরে করব। আচ্ছা আচ্ছা। কথাটা বুঝতে পেরেছিস? ওইটা আমি পরে করব, ওই অ্যাঙ্গেলটা আমার দরকার পড়বে না। আমি এই পোর্শনের ছবিটাকে পরের পাতায় নিয়ে যাচ্ছি, তাহলে একটু সুবিধা হবে আমার করতে। ধরে নে আমার এইটা ভেলোসিটি ভেক্টর ছিল, ধর এইটা ছিল হচ্ছে আমার বি ভেক্টর। ভি ভেক্টরটাকে আমরা ইস্টের দিকে পাঠালাম, হতেই পারি কোশ্চেনটা ইস্টের দিকে আছে।
এটা করলাম এই জন্য বুঝতে সুবিধা হবে। এবার ধরে নে এরকম না দিয়ে আমি ইস্টের থেকে একটু অ্যাঙ্গেল করেছি, তাহলে ভেলোসিটির যে জিনিসটা, ভেলোসিটি যে অ্যাঙ্গেলটা তৈরি করলো, আমি এদের মধ্যেকার অ্যাঙ্গেলে যাচ্ছি না, এই অ্যাঙ্গেলটাতে যাচ্ছি না। এটা হচ্ছে অরিজিনাল ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর, এটা হলো ভি ভেক্টর। আমি এই অ্যাঙ্গেলটাতে যাচ্ছি না, এই অ্যাঙ্গেলটা ধরে নে ফাই, এবং এই অ্যাঙ্গেলটা ফাই হওয়াতে তোর অনুযায়ী এফ ইকুয়ালস টু কিউ ভিবি সাইন ফাই এরকম হবে। আমি বলছি এই অ্যাঙ্গেলটা তো থিটা, তাহলে এটা যদি ভি হয় তাহলে এই পার্টটা হবে হচ্ছে ভেলোসিটির ভি কস থিটা, আর এই পার্টটা হবে হচ্ছে ভেলোসিটির ভি সাইন থিটা, কি তাই না? হ্যাঁ। এবার খেয়াল করে দেখ ম্যাগনেটিক ফিল্ড ভেক্টরটা কিরকম, ম্যাগনেটিক ফিল্ড ভেক্টরটা এরকম পারপেন্ডিকুলার, তাহলে ম্যাগনেটিক ফিল্ডের সাথে এই বি ভেক্টরটার সাথে ভি সাইন থিটা কিরকম আছে? ভি সাইন থিটা যে ভেক্টরটা, মানে ম্যাগনেটিক ফিল্ড ভি সাইন থিটা, এদের মধ্যে অ্যাঙ্গেল ফাই কত ডিগ্রি? 0 ডিগ্রি। আবার ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর আর ভি কস থিটা, এদের মধ্যে ফাই কত হচ্ছে? 90 ডিগ্রি। তাহলে আমি এই ভি সাইন থিটা যে কম্পোনেন্টটা, তার জন্য যদি ফোর্স বলি এফ ইন্টু ভি সাইন থিটা ইন্টু সাইন 0 ডিগ্রি, তাহলে এটা আলটিমেটলি কত হয়ে গেল? 0। বোঝা গেল কথাটা? আমি একটু এটা ভুল লিখলাম, একটু ঠিক করে দিচ্ছি দাঁড়া। এফ ইকুয়ালস টু কিউ ভি সাইন থিটা আর বি, এটাই হচ্ছে ইকুয়েশন। তো তাহলে এটা আমার 0। whereas আমি যখন হরাইজন্টাল কম্পোনেন্ট নিয়ে বলবো, এটা হচ্ছে ভার্টিক্যাল কম্পোনেন্ট নিয়ে বলছি। এবার যখন আমি হরাইজন্টাল কম্পোনেন্ট নিয়ে বলবো, তখন ভি ইকুয়ালস টু কিউ ইন্টু ভি এর জায়গায় আমার হবে ভি কস থিটা, বি এদিকে সাইন 90 ডিগ্রি। বোঝা গেল? এটা হচ্ছে ভেলোসিটি ভেক্টরটা, এটা হচ্ছে ভেলোসিটি ভেক্টরটা, ভি এর জায়গায় জাস্ট ভি সাইন থিটা ভি কস থিটা এরকম নিয়ে নিচ্ছি। তাহলে এখানে দেখ আমার ইকুয়েশন আসছে কিউ ভি বি কস থিটা, এটা হচ্ছে আমার হরাইজন্টাল কম্পোনেন্টের ইকুয়েশন, আর এটা হচ্ছে আমার ভার্টিক্যাল কম্পোনেন্টের ইকুয়েশন, মানে ভার্টিক্যাল কম্পোনেন্টে কোনো ফোর্স হবে না। তাহলে এবার ভেবে দেখ, এইবার তার মানে আমি যদি অ্যাঙ্গেল করে কোনো পার্টিকেলকে ছাড়ি, সে দুটো আলাদা আলাদা অ্যাক্সিসে আলাদা আলাদা ফোর্স পাচ্ছে, হ্যাঁ কি না? ঠান্ডা মাথায় ভাব, এইদিকে হরাইজন্টাল কম্পোনেন্টে ফোর্স পাচ্ছে আর ভার্টিক্যাল কম্পোনেন্টে কোনো ফোর্স পাচ্ছে না, তাই তো? তাহলে ও যদি এরকম আমি যদি ওকে অ্যাঙ্গেল করে ছাড়ি, তাহলে ওর আলটিমেটলি ঘটনাটা তুই কি দেখতে পাবি? কিরকম? এই যে হরাইজন্টাল কম্পোনেন্ট আছে, সেই হরাইজন্টাল কম্পোনেন্টটাকে ও কনস্ট্যান্টলি ফোর্স দেবে। কিরকম ভাবে ফোর্স দেবে? ফোর্স তো সবসময় পারপেন্ডিকুলার হয়। তাহলে ম্যাগনেটিক ফিল্ড যেটা রয়েছে, ধরে নে এটা ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর, এই ঘরের রেসপেক্টে বলছি কিন্তু, হ্যাঁ বারবার করে বলছি, ঘরের রেসপেক্টে বলছি, এটা ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর। ভি কস থিটা এরকম ছিল। তাহলে তোরা নিজেরা হাত দাগিয়ে দেখ, আমি যদি এরকম ভাবে পুট করি, ভি কস থিটা এদিকে পুট করি, তাহলে আমার এফ ভেক্টর কি হচ্ছে? স্ক্রিন থেকে বাইরের দিকে বেরিয়ে আসছে তো। তাহলে পার্টিকেলটা এরকম স্ক্রিন থেকে বাইরের দিকে বেরিয়ে আসার চেষ্টা করবে। যেই মুহূর্তে পার্টিকেলটা স্ক্রিন থেকে বাইরের দিকে বেরিয়ে আসার চেষ্টা করবে, সেই মুহূর্তে এই ভি মানে বি ভেক্টরটা এই রকম দিকে চলে আসবে রেজাল্টেন্ট। মানে এটা যদি ফোর্স হয়, এটা যদি ভেলোসিটি হয়, তুই একটা পার্টিকেল এরকম যাচ্ছে, একটা কিউ পার্টিকেল এরকম যাচ্ছে, সেই পার্টিকেলটাকে যদি ধরে তুই এদিকে টানিস, তাহলে ও একটুখানি এরকম হয়ে যাবে না? বুঝতে পারলি আমার কথাটা? হ্যাঁ স্যার। না স্যার, আরেকবার একটু বলবেন? ধর কোনো একটা পার্টিকেল সেরকম এরকম যাচ্ছে, ঠিক আছে, এইরকম যাচ্ছে, তো তুই ধরে ওকে কি করলি? ওকে এরকম টানলি এইদিকে, তাহলে ও তখন কি হবে? যেই তুই এরকম ফোর্স দিবি, ও তখন এইরকম যাবে, এইরকম মুভ করবে। আবার তুই ওকে ধরে টানলি,
তাহলে তখন কি হবে, তখন এই দুটোর রেজাল্টেন্ট হিসাবে এইভাবে যাবে, তুই আবার ওকে টানলি, আবার ও এইদিকে আসবে, তুই আবার ওকে টানলি, বুঝতে পারছিস কথাটা? এবার যেটা রোটেশনাল মোশনের ক্ষেত্রে। বুঝতে পেরেছি। একদম কনস্ট্যান্ট ও আস্তে আস্তে ঘুরতে থাকবে না এরকম ব্যাপারটা, হ্যাঁ 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 কিন্তু ঘোরাটা বুঝতে কিরকম পেরেছি। ঘোরা হবে দেখ খেয়াল করে, এটা 3D তে, এটা আমি উপর থেকে টপ ভিউতে আঁকছি। এই যে ছবিটা আমি আঁকলাম, এই ছবিটা হচ্ছে টপ ভিউতে, মানে তুই উপর থেকে দেখছিস, কার উপর থেকে, এইখান থেকে, এইখানে চোখ রেখেছিস, এই জোনটাতে চোখটা রেখেছিস, তুই এইখানটাতে চোখ রেখেছিস, চোখ রেখে তুই দেখছিস, কথাটা বোঝা গেল? তুই এই জোনে চোখ রেখে দেখতে চাইছিস, তাহলে তখন তুই কি দেখতে পাবি, দেখবি যে পার্টিকেলটা এরকম ভাবে একটা সার্কেল ক্রস করলো, কিন্তু পুরো সার্কেলটা ক্রস করতে পারবে না, কারণ ওর একটা ভি সাইন থিটা কম্পোনেন্ট আছে তো, যেটাকে উপরের দিকে নেওয়াচ্ছে, সেটা চেঞ্জ হচ্ছে না, তার ভ্যালু চেঞ্জ হচ্ছে না, কারণ কোনো ফোর্স নেই, ভি সাইন থিটাটা একটা কনস্ট্যান্ট কম্পোনেন্ট, তাহলে ও কনস্ট্যান্ট উপরের দিকে উঠছে একটু একটু করে। আবার এই ভি কস থিটার জন্য ও আবার সার্কেলে ঘুরছে, তার মানে ওর পাথটা এরকম একটা হেলিক্স পাথ হয়ে যাবে না? বুঝতে পারলি? ও ম্যাগনেটিক ফিল্ডকে সার্কেল করে এরকম গোল গোল করে ঘুরতে ঘুরতে উপরের দিকে উঠতে থাকবে না? ইমাজিনেশনটা হচ্ছে কি হচ্ছে না, যার যার হচ্ছে না বল, ইমাজিনেশন না হলে কিন্তু হবে না। স্যার বুঝলাম না, একবার বলবে মানে এখান থেকে ধর আমি আবার বুঝছি, আমার দুটো কম্পোনেন্ট এখন প্রজেক্টাইলের মতন করে ভাব, প্রজেক্টাইল করতাম না, প্রজেক্টাইলে কি হতো, এক্স কম্পোনেন্ট একদিকে হতো, ওয়াই কম্পোনেন্ট একদিকে হতো, হ্যাঁ একটা ভি কস থিটা একটা ভি সাইন থিটা ছিল, এটা প্রজেক্টাইলের মতন করে ভাব। ভি কস থিটা যে কম্পোনেন্টটা আছে তার উপরে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে। একটা প্রজেক্টাইলে কি হতো, একটু প্রজেক্টাইলের কথা মনে করে দেখ, ও যখন উপরের দিকে উঠতো তখন ভি সাইন থিটা ছিল, আর এই দিকটা ছিল ভি কস থিটা, বোঝা গেল? এবার হ্যাঁ। ভি কস থিটাটা কনস্ট্যান্ট থাকতো, কারণ গ্র্যাভিটি তো ভি কস থিটা বরাবর কাজ করে না, হরাইজন্টালি গ্র্যাভিটি কাজ করে না, কিন্তু ভি সাইন থিটা কে গ্র্যাভিটি কাজ করতো, সেই জন্য আস্তে 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 থেমে যেত, মনে আছে? তাই জন্য এইরকম একটা মোশন দেখতে পেলি। এখানেও জিনিসটা একটু অন্যরকম, কিরকম ব্যাপারটা, তোর ভি কস থিটার উপর এই ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে, কিন্তু ভি সাইন থিটার উপর কোনো ফোর্স অ্যাপ্লাই হচ্ছে না, তাহলে ভি সাইন থিটা কি করবে, আপওয়ার্ড মোশন দেবে। যদি ভি কস থিটা 0 হতো, ধরে নে ভি কস থিটা 0 হতো, তাহলে শুধু ভি সাইন থিটার জন্য আপওয়ার্ডে উপরের দিকে স্ট্রেট এরকম উঠতে হতো, কিন্তু যেই মুহূর্তে ভি কস থিটাও আছে ভি সাইন থিটাও আছে, তাহলে উপরের দিকে উঠতে থাকবে, আবার এই কস থিটার জন্য এদের দুজনের রেজাল্টেন্ট বরাবর মুভ করবে, বি ভেক্টর আর ভি কস থিটা। এবার যখনই মুভ করতে যাবে, এমন তো না যে তুই একটা মোমেন্টের জন্য ফোর্স দিচ্ছিস, ফোর্স দিয়ে ছেড়ে দিচ্ছিস, ও তো কনস্ট্যান্ট ফোর্স পাচ্ছে, যেমন এই যে গ্র্যাভিটেশনে কি কনস্ট্যান্ট ফোর্স পাচ্ছে, তুই একটু ফোর্স দিয়ে ছেড়ে দিচ্ছিস তা তো না, তাহলে একটু ফোর্স দিয়ে ছেড়ে দিলে তো স্ট্রেট বেরিয়ে যেত। ও কি হচ্ছিল, ও বারবার করে ফোর্স পাচ্ছে বলেই তো আস্তে 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 এরকম নিচের দিকে নামছে। তা এখানেও তাই, ওকে যদি বারবার ফোর্স দিস, ও আস্তে আস্তে এরকম একটা কার্ভ পাথ নিয়ে নেবে, আবার পরের বার একটা কার্ভ পাথ নেবে, আবার পরের বার কার্ভ পাথ নেবে। কিন্তু প্রজেক্টাইলের ক্ষেত্রে তো মানে এরকম স্পাইরাল ভাবে ঘুরতো না, কিন্তু এতে এই জিনিসটা স্পাইরাল ঘুরতো না, কারণ এখানে গ্রাউন্ডে এসে থেমে যেত, ব্যাপারটা ভেবে দেখ। তার মানে সাথে নিচ থেকে আবার ওপরে ঘুরতে ঘুরতে উঠছে। একদম নিচ থেকে উপর দিকে ঘুরতে ঘুরতে ও উঠছে। আচ্ছা। প্রজেক্টাইলে কি হচ্ছে, গ্রাউন্ডে গিয়ে তো হিট করে যাচ্ছে, আর তো ওটা জায়গা নেই, গ্রাউন্ডে ওটা এসে থেমে যেত। ওর তো আর যাওয়ার জায়গা নেই, কিন্তু এখানে তো ওর যাওয়ার জায়গা আছে, আচ্ছা কথাটা বুঝতে পেরেছিস? তাহলে ও তো এরকম মুভ করতে 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 উপরের দিকে উঠবে। ভি কস থিটা কম্পোনেন্টের জন্য এইরকম পিকচারটা হবে, আর ভি সাইন থিটার জন্য এদের এই এই ছবিটা থেকে এরকম পারপেন্ডিকুলার বেরিয়ে আসবে, বুঝতে পারছিস ব্যাপারটা? আমি যদি ভেলো বি কম্পোনেন্টটা এবার একটু অন্য ভিউতে আপনি টপ ভিউ আঁকলেন, তাহলে ভি সাইন থিটা তো একদম সেন্টার থেকে উপরের দিকে আসছে, হ্যাঁ, এই মানে যে আউট অফ দ্য স্ক্রিন। ও একদমই তাই, এবার স্ক্রিনের দিকে আমি তো স্ট্রেট দেখাতে পারবো না, তাই জন্য এইভাবে দেখালাম। ক্রস দিয়ে দিন বা ডট দিয়ে দিন। হ্যাঁ, সেটাও তো দেওয়া যেতে পারে, 3D তে তো আসলে এইভাবে ড্র করে না, না ওই জন্য 3D ড্রয়িং একটু অ্যাঙ্গেল করেই হয়, নইলে তুই বুঝতে পারবি না। এটাই আমি বুঝিয়ে দিচ্ছি, দেখ এখনই ঘরটা আঁকলে তুই বুঝতে পেরে যাবি। আবার
ধর এইবার ঘরের উপর থেকে দেখছি, ঠিক আছে, এটা হচ্ছে ঘরের উপর ওয়ালটা, ছাদটা। তাহলে ছাদ থেকে যদি দেখে দেখি, তাহলে তোর ম্যাগনেটিক ফিল্ড ভেক্টরটা কিরকম আছে? এইরকম আছে কি, তাই তো? ম্যাগনেটিক ফিল্ড ভেক্টরটা কিরকম আছে? এই বরাবর আছে না, এরকম করে স্ক্রিন থেকে বেরিয়ে এসছে। বুঝতে পারছিস কি? হ্যাঁ এটা কোনটা করাচ্ছেন মানে ওইটাই কোয়েশ্চেন? ওইটাই 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 এটাই এটাই এবার আমি এইখান থেকে দেখছি, এইখান থেকে দেখছি, আচ্ছা আচ্ছা। ঠিক আছে? তাহলে মানে এইখান এটা থেকে টপ যখন ভিউ থেকে দেখছি। হ্যাঁ টপ ভিউ থেকে দেখছি, এই যে টপ ভিউ থেকে দেখছি, আচ্ছা এইখান থেকে, বোঝা গেল? হ্যাঁ। তাহলে এবার ভেবে দেখ, এই যে টপ ভিউ যেটা আছে, এই টপ ভিউ থেকে এইটা হচ্ছে আমার ইয়ে দেখাচ্ছে, মানে এইভাবে বেরিয়ে আসছে ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর। আচ্ছা, ভেলোসিটি ভেক্টর কিরকম ছিল? ভেলোসিটি ভেক্টর এরকম একটা অ্যাঙ্গেল ছিল, যার দুটো কম্পোনেন্ট ছিল, একটা হচ্ছে ভি সাইন থিটা এরকম বেরিয়ে এসেছিল, আর ভি কস থিটাটা ওর সাথে পারপেন্ডিকুলার ছিল। তাহলে এবার ভেবে দেখ, এইটা যদি ভি কস থিটা হয়, আর এইটা যদি ভেলোসিটি ভেক্টর ইয়ে হয়, মানে তোর, এটা তো উড়িয়ে দিলাম, এটা যদি তোর ম্যাগনেটিক ফিল্ড হয়, তাহলে ওদের রেজাল্টেন্ট বরাবর ও এইরকম একটা দিকে যাবে না? বুঝতে পারলি আমার কথাটা? স্যার। এবার যেই মুহূর্তে এরকম যেতে শুরু করলো, ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর কি ভ্যানিশ হয়ে গেল? তা তো না, ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর তো অ্যাজ ইউজুয়াল রয়েছে। তাহলে তখন এইটার উপর আমার ম্যাগনেটিক ফিল্ড এরকম ইউজ হয়ে গেল, অ্যাপ্লাই হয়ে গেল, আর ম্যাগনেটিক ফিল্ড তো কনস্ট্যান্ট, পরপর পুরো প্লেনটা জুড়ে আছে। এই প্লেনটা থেকে ম্যাগনেটিক ফিল্ড তো এইরকম ভাবে বেরোচ্ছে, তাই না? ভর্তি রয়েছে এরকম লাইনস অফ ফোর্স গুলোর কথা ভাব, লাইনস অফ ফোর্স গুলো এরকম ভাবে বেরোচ্ছে, তাহলে এখানেও তাই এরকম ভাবে বেরোচ্ছে। যেই এটা এরকম বেরোতে যাবে, সেই মুহূর্তে এইটা আবার এরকম বেঁকে যাবে এদের রেজাল্টেন্ট অনুযায়ী, আবার এর উপরে ম্যাগনেটিক ফিল্ড একটা পারপেন্ডিকুলার কাজ করবে, যেই কাজ করবে সঙ্গে সঙ্গে ও আবার এরকম বেন্ট হবে এইদিকে। বোঝা গেল কথাটা? এবার এই লাইনগুলোকে যদি জয়েন করিস, তাহলে দেখ এরকম একটা সার্কুলার পাথ পাবি, যেটাকে কমপ্লিট করলে এরকম একটা সার্কেল তৈরি হচ্ছে। এবার সার্কেলটা পুরোটা কমপ্লিট হবে না। কেন সার্কেলটা পুরো কমপ্লিট হবে না? কারণ যতক্ষণ ও সার্কেলটা পুরো কমপ্লিট করতো, যদি শুধুমাত্র ভি কস থিটাটাই থাকতো, কিন্তু ওর তো ভি সাইন থিটা কম্পোনেন্টও আছে এইটা, যার জন্য একটু করে উপরের দিকে উঠে এসছে, আবার এরম গেল, আবার এরম গেল, আবার এরম গেল, করতে করতে এরকম স্ক্রিন থেকে এরকম বেরিয়ে আসছে। বুঝতে পারলি স্পাইরালটা? এইটা হচ্ছে আমি টপ ভিউ থেকে আঁকলাম, আর এইটা হচ্ছে এইরকম আমি সামনে থেকে দেখছি স্ক্রিনটা। এই ছবিটাই এই ছবিটা, দেখ ক্লিয়ার এবার? হ্যাঁ সবার কাছে ক্লিয়ার তো? এই যে জিনিসটা হয়, এটাকে আমরা বলি সাইক্লোট্রন। স্যার একবার আগের পেজটা নিয়ে যাবেন, একটু ডায়াগ্রামটা আঁকা বাকি আছে। তার মানে এন্ডে প্রত্যেকটা ওই কন্ডাক্টরের পার্টিকেল গুলো এরকম স্পাইরাল লুপ করে করে যায়। একদম 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 না, কন্ডাক্টরের না, এটা হচ্ছে একটা সিঙ্গেল পার্টিকেলের কথা। সিঙ্গেল পার্টিকেল, সরি। কন্ডাক্টরের তো নিজে ফোর্স পেয়ে যায়, কন্ডাক্টরের নিজে মুভ করে যায়। স্যার তাহলে এর ক্ষেত্রে মানে ডিরেকশনটা কি করে ডিটারমাইন করবো? ডিরেকশন পাওয়ার জন্য কি প্রত্যেকটা স্পাইরালের পয়েন্টে একটা করে ট্যানজেন্ট দিতে করতে হবে? বুঝলাম না, আরেকবার বল। না মানে ডিরেকশনটা কি করে ডিটারমাইন করবো এর ক্ষেত্রে? দাঁড়া, এক একজন করে বল। শ্যামশ্রী বল, কি বলছিস? আমি বলছি মানে এটা যদি এরকম স্পাইরাল করে ঘুরতে থাকে, তাহলে এর একটা স্পেসিফিক ডিরেকশনটা পাবো কোথেকে? মানে কোয়েশ্চেনে তো ডিরেকশন চাইবে আমার। হ্যাঁ, তাহলে ও উঠছে কোন দিকে? ও তো
ভেলোসিটি ভেক্টর যেটা আছে সেই ভেলোসিটি ভেক্টর বরাবর ভেলোসিটি বলছি সরি ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর যেটা আছে সেই ম্যাগনেটিক ফিল্ড ভেক্টরটাকে একটা অ্যাক্সিস ধরে তারপরে তো এরকম সার্কেল করতে করতে আসছে। হ্যাঁ কথাটা বুঝতে পেরেছিস? হ্যাঁ তাহলে ওর যদি স্পাইরাল পাথটা তোকে ভাবতে হয় তা তোকে বলতে হবে যে ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর যেদিকে আছে ও সেই বরাবর উপরের দিকে উঠছে। আচ্ছা মানে এটা কি সবকটার ক্ষেত্রে সেম হবে, মানে এই টাইপের কিছু কোয়েশ্চেন সবসময় তাই হবে, সবসময় ম্যাগনেটিক ম্যাগনেটিক ফিল্ড। ফিল্ডের বরাবরই উঠবে ওই ওটা? ঘোরানো সিঁড়ি দেখেছিস? ঘোরানো সিঁড়ি, হ্যাঁ ঘোরানো সিঁড়িতে দেখবি একটা মাঝে এরকম খুঁটি থাকে, হ্যাঁ 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 তাই না? ওই হ্যাঁ, খুঁটিটাকে থাকে। উপর বেস করে দেখবি এরকম সার্কেল করতে করতে ওঠে। এই খুঁটিটা হলো এখানে ম্যাগনেটিক ফিল্ড ভেক্টরটা। বুঝতে পেরেছিস? এই হ্যাঁ, যে কোনো পয়েন্টে যদি ভেলোসিটির কম্পোনেন্ট দেখিস, দেখবি ধর এই পয়েন্টের ভেলোসিটি কি ট্যানজেন্ট, যেটা সৌনক বলছিল যে আমি যদি কোনো পয়েন্টের ভেলোসিটি বুঝতে চাই তাহলে কি করব স্যার, আমি ট্যানজেন্ট ড্র করব, এটা হলো ভেলোসিটি কম্পোনেন্ট। আবার এই পয়েন্টের ভেলোসিটি কম্পোনেন্ট এইরকম, এই পয়েন্টের ভেলোসিটি কম্পোনেন্ট এইরকম, বুঝা গেল? সেই ভেলোসিটি কম্পোনেন্টটাকে আমি যদি এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিসে ভাঙি তাহলে কি দেখতে পাবো? দেখতে পাবো যে উপরের দিকে ভি সাইন থিটা আছে আর এইদিকে ভি কস থিটা আছে। ভি কস থিটার জন্য সার্কুলার পাথটা ঘুরছে আর ভি সাইন থিটার জন্য আপওয়ার্ড উঠছে। ক্লিয়ার তো নাকি? হ্যাঁ স্যার ক্লিয়ার। হ্যালো, পরীক্ষাটা অ্যাক্টিভ হয়েছে তো, এবার সবাই মিলে ফোন করছে, মেসেজ করে যাচ্ছে। পরীক্ষা যারা যারা দিয়েছে তারা তারা এমসিকিউ টেস্ট যেটা হয়েছে এটা, আমি আরেকটা যাচ্ছি এখান থেকে, দেখ কিছু লেখা বাকি আছে কিনা। এই পাথটাকে বলে হেলিক্যাল পাথ। কোনো চার্জ পার্টিকেল যদি ছাড়া হয় ও হেলিক্যাল পাথে মুভ করে। হ্যালো, হয়েছে হয়েছে, আঁকা কমপ্লিট তো? এবার আমি হ্যাঁ স্যার। ডেরিভেশনটা ঝুঁকি। দেখ এই যে জিনিসটা ঘটে না, এটাকে আমরা কি বলছি? সাইক্লোট্রন বা হেলিক্যাল পাথ অফ চার্জ পার্টিকেল। কিভাবে হয় এই মুভমেন্টটা? দেখ, আমি যদি ধরি যে ও এরকম উপর থেকে, আমি বলছি ও এরকম এরকম একটা সার্কেল ঘুরছে, তাহলে এই সার্কেলটা ঘোরার জন্য ও কিভাবে ঘুরছে সার্কেলটা? না, ও এখানে দু রকম ফোর্স পাচ্ছে। কোনো জিনিস জানিস তো, কোনো জায়গায় যদি সার্কুলার মোশন হয় তাহলে অবভিয়াসলি সেখানে দু রকমের ফোর্স হয়। একটা ফোর্স হয় হচ্ছে এমভি স্কোয়ার বাই আর, আর একটা ফোর্স হয় হচ্ছে ওকে যে সার্কুলার পাথে ঘোরাচ্ছে। সার্কুলার পাথে ঘোরাচ্ছে, তাহলে এই ফোর্সটা কে? সেই হরাইজন্টাল ফোর্সটা, কিউভিবি সাইন থিটা, কিউভিবি সাইন থিটা। আর এটা হচ্ছে এমভি স্কোয়ার বাই আর। এইবার আমি যদি এর ভেলোসিটি ভেক্টরটা দেখি এইরকম আর ম্যাগনেটিক ফিল্ড ভেক্টরটা দেখি এইরকম,
এদিকে ম্যাগনেটিক ফিল্ড কোনো একটা জায়গায় ক্রস বা ডট হয়ে আছে, তার মানে হচ্ছে সেই খুঁটির মতন করে বেরিয়ে আছে স্ক্রিন থেকে, আর ভেলোসিটি এরকম ভাবে ঘুরছে। এটা হচ্ছে হরাইজন্টাল ভেলোসিটিটাকে লিখছি কিন্তু। আচ্ছা, তাহলে এই সাইন থিটাটা থাকবে না, এটা হয়ে যাবে কিউ ভিবি, অনলি কিউ ভিবি। তাহলে আমি যদি বলি কিউ ভিবি ইকুয়ালস টু এম ভি স্কোয়ার বাই আর, তাহলে এখানে আর ইকুয়ালস টু এসে যাবে এম ভি বাই কিউবি। এটা হলো রেডিয়াস অফ দ্য পাথ। তাহলে কোনো চার্জ পার্টিকেলকে যখন তুই কোনো ম্যাগনেটিক ফিল্ডে ছাড়বি, তাহলে ওকে ফোর্স পাবে, ফোর্স পাওয়ার পর ও স্ট্রেট চলে যাবে না, ও একটা একদম হেলিক্যাল পাথ ফলো করবে, এবং এই হেলিক্যাল পাথ ধরে উপরের দিকে উঠতে থাকবে। সেই হেলিক্যাল পাথের যে রেডিয়াসটা, সেই রেডিয়াসটা হবে হচ্ছে এমভি বাই কিউবি। এটা বুঝা গেল? হ্যালো? Yes. হচ্ছে রেডিয়াসটা। তাহলে রেডিয়াস হয়ে গেল। এবার হচ্ছে পিচ, কোশ্চেন করে পিচ। পিচ মানে কি জানিস? পিচ হচ্ছে যে এই যে একবার ঘুরতে ও কতটা পাত ও ঘুরছে, মানে এম ভি কস থিটা যদি ভি ধরে করিস, ভি কস থিটা ইন্টু রেডিয়াস 2πr। স্যার আপনি হেলিক্যাল পাথের আরেকটা কি নাম বললেন? হেলিক্যাল পাথ ছাড়া আমি প্রথমে যেটা বললাম ওটাকে বললে সাইক্লোট্রন বলেছি, সাইক্লোট্রন। আচ্ছা, মানে এটা কি সেইটারই করাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, সেটাই করাচ্ছি। সাইক্লোট্রন একটা মেশিন, যে মেশিনটা কি করে এখন আমি বলছি। এই মেশিনটার ভেতরে এই থিওরিটা চলে, বুঝতে পেরেছিস? তোকে যে যেগুলো লাগবে সেই বিষয়গুলো আমি শুধু বলে দিচ্ছি। নাম্বার 1 হচ্ছে এই রেডিয়াসটা তোর লাগবে। আচ্ছা, নাম্বার 2 হচ্ছে এই জিনিসটা যখন ঘুরে ঘুরে চলে উপরের দিকে, এটা তো অলমোস্ট একটা পিরিয়ডিক মোশন, এরকম গোল গোল ঘুরতে ঘুরতে চলছে। এইবার এইখানে আমাকে কি করতে হবে, এইখানে আমার টাইম পিরিয়ড কোশ্চেন করে, ঠিক আছে? টাইম পিরিয়ড, টাইম পিরিয়ড মানে কি হবে? 2πr বাই ভেলোসিটি। এবার এখানের ভেলোসিটি, এখানে যদি আমি আর এর জায়গায় 2π mv বাই কিউবি ইন্টু ভি এরকম পুট করি, তাহলে দেখ ভি কেটে গেল। তাহলে টাইম পিরিয়ড ইকুয়ালস টু 2πm বাই কিউবি। এটা হচ্ছে টাইম পিরিয়ড অফ দ্য মোশন বা টাইম পিরিয়ড অফ সাইক্লোট্রন। এখান থেকে ফ্রিকোয়েন্সিও বের করতে দেওয়া হয়, খুবই সোজা ফ্রিকোয়েন্সি বের করা, কারণ ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে 1 বাই টাইম পিরিয়ড। তাহলে ফ্রিকোয়েন্সি ইকুয়ালস টু কিউবি বাই 2πn। বোঝা গেল কথাটা? কিউবি বাই 2πn এরকম। আচ্ছা, এগুলি করে নে, তারপরে কাইনেটিক এনার্জি বলছি। হয়েছে করা? হ্যাঁ স্যার হয়ে গেছে। ঠিক আছে, এইটা হচ্ছে এইখানে, এটা মাথায় রাখবি যে এই এই যে কেসটা করলাম এটা হচ্ছে পিওর সার্কুলার।
কোথাও সাইডে লিখে রাখ পিওর সার্কুলার, মানে কোনো অ্যাঙ্গেল আমি করিনি, জাস্ট ভি ভেলোসিটিতে ছেড়েছি, কোনো অ্যাঙ্গেল ফর্ম এখন অব্দি করিনি, সেজন্য পিওর সার্কুলার হয়েছে। এটা কিন্তু হেলিক্যাল নয়, বুঝতে পেরেছিস? ম্যাগনেটিক ফিল্ডে আমি কোনো অ্যাঙ্গেল ফর্ম করিনি, যে শুরুতে এখানে একটা অ্যাঙ্গেল ফর্ম করেছিলাম তো, সেরকমটা নয়। আমি এই কেসটা একদম শুরুতে যে অঙ্কটা দিয়েছিলাম এই অঙ্কটার মতন ব্যাপারটা, যে ও স্ট্রেট রয়েছে, এইরকম রয়েছে, ভি সাইন থিটা ভি কস থিটা কিছু নেই। তবে তার ক্ষেত্রে কি দেখবো, তার ক্ষেত্রে আমি দেখতে পাবো যে ও এরকম একটা সার্কুলার পাথ ফলো করছে, এই পয়েন্টে এই সার্কুলার পাথে ঘুরবে, ঠিক আছে? এইবার যদি অ্যাঙ্গেল করি তাহলে আবার সার্কুলারের সাথে সাথে হেলিক্যাল করতে করতে যাবে। এবারে হেডিং কর হেলিক্যাল, এটা সার্কুলার পিওর সার্কুলার পাথ, এবার করেছে হেলিক্যাল, হেলিক্যাল পাথ। হেলিক্যাল পাথের ক্ষেত্রে কি করব? হেলিক্যাল পাথের ক্ষেত্রে আমার দুটো কম্পোনেন্ট, একটা হচ্ছে প্যারালাল কম্পোনেন্ট ভি কস থিটা, আর একটা হচ্ছে পারপেন্ডিকুলার কম্পোনেন্ট ভি সাইন থিটা। ভি পারপেন্ডিকুলার কম্পোনেন্ট হচ্ছে ভি সাইন থিটা, আর ভি প্যারালাল যেটা হবে ভি প্যারালাল সেটা হচ্ছে ভি কস থিটা। এই তো প্যারালাল কম্পোনেন্ট মানে আমি বলতে চাইছি হরাইজন্টালের সাথে প্যারালাল, ঠিক আছে? আচ্ছা, তাহলে এক্ষেত্রে রেডিয়াস কি হবে? এক্ষেত্রে রেডিয়াস ইকুয়ালস টু এম ভি সাইন থিটা বাই কিউবি, বুঝতে পারলি? হ্যাঁ স্যার। এম ভি সাইন থিটা বাই কিউবি। আচ্ছা, তাহলে টাইম পিরিয়ড কিরকম হবে? 2 পাই আর বাই, আজকাল লেখাটাতে এরকম আটকে যায় কেন কি জানে, ভি পারপেন্ডিকুলার কম্পোনেন্ট, সো 2 পাই আর, 2 পাই আর এর জায়গায় এটা পুট করে দিই এম ভি সাইন থিটা বাই কিউবি, সরি কিউবিটা এখানে না, এম ভি আর বাই কিউভি। ভি ভি কেটে গেল, 2 পাই এম সাইন থিটা বাই কিউবি, বুঝা গেল? একটা জাস্ট করে সাইন থিটা অ্যাড হয়েছে, আর কিছু না। আচ্ছা, যদি বলা হয় পিচ কত, পিচ পিচ মানে আমি যেটা বললাম, যখন কোনো জিনিস সার্কেলে ঘোরে তখন তো আমি জাস্ট সেটাকে আমি সার্কেল ঘোরাটা হচ্ছে 2 পাই আর ঘুরছে, কিন্তু যখন কোনো জিনিস হেলিক্সে ঘুরছে তখন কি হয়, তখন ও তো এইখান থেকে এইখানে এরম এগিয়েছে, এটাকে তুই পিওর সার্কেল বলতে পারবি না, কারণ এরপরের থেকে ও যে চলবে সেটা আবার এরকম চলবে, তারপরেরটা থেকে এরকম চলবে, এরকম তো ব্যাপারটা। তাহলে এই মাথা থেকে এই মাথা পিওর সার্কেল না, প্লেন থেকে একটু উঠে এসছে, এই জিনিসটাকে বলা হয় পিচ। পিচ কত হবে? পিচ হবে হচ্ছে ভেলোসিটির পারপেন্ডিকুলার কম্পোনেন্ট, প্যারালাল কম্পোনেন্ট, মানে যেটার জন্য গোল হয়ে ঘুরছে, ইনটু টাইম পিরিয়ড। তাহলে ভি কস থিটা ইনটু টাইম পিরিয়ডের জায়গায় যদি আমি বলি 2 পাই এম সাইন থিটা বাই কিউবি, বোঝা গেল? পিচ মানে কি তাহলে কতটা ওখানে ডিফ্লেকশনটা হচ্ছে অ্যাকচুয়াল সার্কেলের পাথ থেকে? অ্যাকচুয়াল সার্কেলের ডিফ্লেকশন না, ও কতটা মুভ করছে এই 2 পাই আর ব্যাপারটা আর কি, পুরো তো 2 পাই আর না, জিনিসটা খেয়াল করে দেখ। ধর এইটা, ওই ছবিটা কোথায় গেল? ওই ছবিটা কি মুছে দিলাম? ধরো এইরকম করে করে চলছে, তাই তো? এই ধর এখান থেকে স্টার্ট করলি তুই, তাহলে এখান থেকে স্টার্ট করে এই নেমে এসে এই অবধি, এটা হচ্ছে একটা পিচ, দেখা যাচ্ছে? হ্যালো, নেটওয়ার্ক প্রবলেম করছে না? হ্যাঁ স্যার। নেটওয়ার্ক প্রবলেম করছে। স্যার আরেকবার একটু বোঝাবেন, আমি বুঝতে পারলাম না, কথাটা কেটে গেল না। হ্যাঁ হ্যাঁ, পিচ মানে আমি বললাম যে ধর এটা এইভাবে ঘুরতে ঘুরতে যাচ্ছে, তো তুই এখান থেকে স্টার্ট করলি, স্টার্ট করে এই রকম গেলি একটা সার্কেল, এইটা হচ্ছে পিচ। আবার ধর এখান থেকে স্টার্ট করলি,
তাহলে এইখান থেকে স্টার্ট করে এইখানে এরকম পুরো ঘুরে এসে এইখানে শেষ করলি, এটা হচ্ছে একটা পিচ। বুঝতে পারলি? এটা তো পুরো সার্কেল তো মানে বলতে পারবো না। একটা টাইম পিরিয়ডে কতটা ডিস্টেন্স ট্রাভেল করছে? একটা টাইম পিরিয়ডের কতটা ডিস্টেন্স ট্রাভেল করছে, একদম ঠিক, একই ব্যাপার। স্যার তার মানে পুরো সার্কেলটা না, মানে গিয়ে একটুখানি গিয়ে আবার পরের থেকে শুরু করছে। তাহলে পিচটা কত এলো? পিচটা এই যে এখানে আসলাম, কিউ ভিবি, এটাকে সাইন 90 করে দে, কারণ সবসময় তো এটা পারপেন্ডিকুলারই আসবে। সাইন 90 করে দে একবারে, তাহলে এটাকে 2 পাই এম 2 পাই এম ভি কস থিটা বাই কিউবি, এটা হলো পিচ। থিটা যদি 90 ডিগ্রি হয় তাহলে cos 90 ডিগ্রি হলে তো 0 হয়ে যায়। না না না, এটা আসলে ওইটা নয়, যেহেতু ও পারপেন্ডিকুলার কম্পোনেন্ট হয়ে এগিয়ে আসছে, তো সেই জন্য ওটাকে আমরা করলাম এক্স ওয়াই প্লেন বলে। বুঝতে পেরেছিস? আচ্ছা, এটার পোটেনশিয়াল এনার্জি কোশ্চেন হয় অনেক সময়, বা কাইনেটিক এনার্জি কোশ্চেন হয়, বা কোথায় পোটেনশিয়াল এনার্জি কাইনেটিক এনার্জি কনস্ট্যান্ট এরকম, বা কোথায় গিয়ে ও থেমে যাবে, এরকম কোশ্চেনও হয়। মানে কিরকম, মানে হচ্ছে যে ধর হাফ এম ভি স্কোয়ার, ঠিক আছে, সেই হাফ এম ভি স্কোয়ার হচ্ছে কাইনেটিক এনার্জি। আর কোনো পার্টিকেল যদি চলে বা মুভ করে, তাহলে তার পোটেনশিয়াল এনার্জি বা ওয়ার্ক ডান হয় হচ্ছে চার্জ ইনটু ভেলোসিটি। অনেক জায়গাতে দেখবি এই দুটোকে পাঞ্চ করে কোশ্চেন দেবে, মানে ই ইন্টু ভি আর হাফ এম ভি স্কোয়ার, কোথায় গিয়ে থেমে যাচ্ছে, বা কাইনেটিক এনার্জি বললো, একটা সাইক্লোট্রনের কাইনেটিক এনার্জি পোটেনশিয়াল যে কনভার্ট হয়ে গেছে, তাহলে ভোল্টেজ কত দিতে হবে, এরকম কোশ্চেন। ঠিক আছে, ধর আমি একটা দুটো কোশ্চেন দিচ্ছিও না হয়। দেখ এই কোশ্চেনটা কি হবে, অ্যান্সারটা বল দেখি। দুটো পার্ট আছে।
হলো সমষ্টি? ম্যাগনেটিক ফিল্ড কি বলছি বলছে? স্পিডের আনসারটা কত? স্পিডের অ্যান্সারটা হচ্ছে 7 × 10⁻⁷। 7 × 10⁻⁷। স্যার আমার এসছে মানে 7.032 × 10⁹ এসছে। কিছু ভুল হচ্ছে। আচ্ছা, বি হচ্ছে এটা, তাই তো? আচ্ছা, তারপরে সার্কুলার পাথের রেডিয়াস বললো হচ্ছে 20 সেন্টিমিটার, তার মানে 0.2 মিটার। আচ্ছা, ক্যালকুলেট দ্য পাথ। কি বলেছে? ইলেকট্রন। তাহলে ইলেকট্রন মানে চার্জ হয়ে গেল 1.6 × 10⁻⁹। তাহলে রেডিয়াস ইকুয়ালস টু ছিল mv/qb, তাই তো নাকি? রেডিয়াস ছিল mv/qb। এবার তাহলে ভেলোসিটি ইকুয়ালস টু qbr/m। তাহলে q এর জায়গায় 1.6 × 10⁻⁹, ভেলোসিটি ম্যাগনেটিক ফিল্ড 10⁻³ রেডিয়াস 0.2 ডিভাইডেড বাই মাস অফ ইলেকট্রন। তো মাস অফ ইলেকট্রন হচ্ছে 9.1 × আমার 10⁻²। তো আনসার এসছে 7.03 × 10⁸ না, 7.03 10⁻⁷ই হবে। দেখছি আমি, এই তো করছি, দেখ। তাহলে এইখানে হয়ে গেল হচ্ছে এটা 10⁻³ আছে, এটা হচ্ছে 19। 19 and 3 এটা কত হলো? 10⁻⁻, পুরো মিলিয়ে 22। 22 থেকে এ চলে গেলে 10⁻⁹। আচ্ছা, এবার এইখানে মাল্টিপ্লাই কর, হ্যাঁ হ্যাঁ 7 হ্যাঁ স্যার 7 × 10⁻⁷ এসছে। এই হবে। 10⁻⁷। এদিকে হচ্ছে 32 0.32, একবারে করে দিই এটাকে, 0.32/9.1 × 10⁻⁹। দুটো সংখ্যা এগিয়ে দে, তাহলে 32/9 × 10⁻⁷। তাহলে 7, না 7 তো হচ্ছে না। আচ্ছা, আরেকটা মাল্টিপ্লাই হতো, এটা বলতে 64 হবে 64 ওটা। হবে, হ্যাঁ ওটাই 64 হবে। দুটো 2 আছে না, 16, এখানে 0.2, আবার একটা 2, এই দুইটাও আছে। 64, সেখান থেকে এটা হলো 64, তার মানে হচ্ছে 710 × 10⁻⁷ মিটার/সেকেন্ড। স্যার ওটা তো 9.1 ছিল, তো 91টা কোথায় গেল? 9.1, 91 কেন হবে? 9.1 ছিল, ওটাকে অ্যাভারেজ করে 9 করে নিয়েছি। ও আচ্ছা। 91 কেন হবে? দুটো জিরো তো আমি, পয়েন্টটা তো আমি এখান থেকে তুলছি না, হ্যাঁ 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 আমি ঠিক তো আছে। এইখান থেকে দুটো জিরোকে নিয়ে 64 বানাচ্ছি, তাই না? রাজশ্রী হয়েছে? রাজশ্রী, অধরা, অনুসুয়া, এদের কারোর? হ্যাঁ তানভীর পুরো চুপ। তানভীর, অঙ্কনা, অঙ্কনা আজকাল একদম কথা বলে না। অঙ্কনা, অঙ্কনা কোথায়? অঙ্কনা এখন লাফঠাপ দিয়ে উঠবে, ঘুমিয়েই গেছে হয়তো, চোখ বুঝে গেছে। অঙ্কনা, পোটেনশিয়াল ডিফারেন্সটা কি করব? বলছি তো। হ্যাঁ, পোটেনশিয়ালটাই যে এইমাত্র বোঝালাম, ওই রকম ভাবে কর। হাফ mv স্কয়ার হাফ mv স্কোয়ার ইকুয়ালস টু কিউ নট ভি। ওর যে কাইনেটিক এনার্জি, বলছে কি যে হোয়াট ইজ দ্য পোটেনশিয়াল ডিফারেন্স ট্রু, তাহলে ও যে এনার্জি পাচ্ছে, যে ভেলোসিটি পেয়েছে, সেটা নিশ্চয়ই এই ওয়ার্ক ডান থেকেই তো পেয়েছে। তাহলে তোর এইটা হচ্ছে কিউ ভি, কিন্তু মানে ভোল্টেজের ভি, পোটেনশিয়াল। তাহলে ভি ইকুয়ালস টু কত হবে? হাফ এম ভেলোসিটি স্কোয়ার বাই কিউ। তাহলে মাসের ভ্যালু পুট কর, ভেলোসিটি তো পেয়ে গেলাম, ওটা পুট কর, বাই 2 × কিউ। দেখি এটা করে অ্যান্সার। রাজশ্রী হয়েছে? রাজশ্রী, স্যার করছি। আচ্ছা। তানভীর, স্যার।
The potential difference টা কি 1.41 into 10 to the power 4 volts? পোটেনশিয়াল ডিফারেন্স 14 কিলোভোল্ট। মানে একই হবে। স্যার ওই 1.139 আসছে। হ্যাঁ ঠিক আছে, 139 মানে ব্যাপারটা একই প্রায়। হ্যাঁ স্যার 139.34 মতো আছে। ঠিক আছে ঠিক আছে, 14 কিলোভোল্ট। বোঝা গেল তাহলে কোশ্চেন যে কিরকম, মানে পাথটাকে কিরকম হয় এবার ক্লিয়ার তো ব্যাপারটা। ও সার্কুলার ভাবে ঘোরে, যদি ওকে শুধুমাত্র ফোর্স, ওকে যদি শুধু নর্মাল ভেলোসিটি দিয়ে ছাড়া হয়, আর যদি অ্যাঙ্গুলার ভেলোসিটি দিয়ে ছাড়া হয় তাহলে ও আবার হেলিক্সের মতন উঠতে উঠতে যাবে। স্যার ওটা কি কিলোভোল্টে মানে করে দেবো কনভার্ট ওই কিছু 139 যায় into আসে না, 10 to তুই the যদি power 2 ভোল্ট, থেকে? শুধু ভোল্টও লিখিস হ্যাঁ তাতেও কিছু যাবে আসবে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে। কিন্তু আমার তাহলে একটু বেশি এলো কেন 1.41? আচ্ছা এই কোশ্চেনটা দেখ, তোর একটু বেশি এসছে। আমি 7.03 ধরেছি। হ্যাঁ ওইখানে 7.03 ধরে তো ওটা হয়েছে। আচ্ছা এই কোশ্চেনটা দেখ কি বলছে, কোশ্চেনটা ভালো করে আগে পড়, তারপরে আমি একটু একটু করে বোঝাচ্ছি। কোশ্চেনটা ভালো করে পড়ে নে। স্যার পুরোটা কোশ্চেন? হ্যাঁ পুরোটাই কোশ্চেন। এটা সিবিএসসি 2000 কত 8 কোশ্চেন। হুম করলি পুরোটা কমপ্লিট করা? কি বলেছে ভালো করে এবার এক এক করে আমি বলছি দেখ। বলেছে যে চার্জ পার্টিকেলটা, কোন একটা চার্জ পার্টিকেল ম্যাগনেটিক ফিল্ডে রাখা আছে। এইবার তার সাথে কি করা হয়েছে, এই যে জিনিসটা দেখতে পাচ্ছিস ইলেকট্রিক অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড 100 কিলোভোল্ট পার মিটার আর 50 মিটার পার মিলি টেসলা। তার মানে এখানে দুটো জিনিস আছে, ইলেকট্রিক ফিল্ডও আছে 100 কিলোভোল্ট মানে এটা 10⁻³ ভোল্ট পার মিটার, আবার ম্যাগনেটিক ফিল্ড আছে 50 মিলি টেসলা। মিলি টেসলা মানে 50 ইন্টু 10⁻³ টেসলা। তাহলে যখনই দুটো ফোর্স দুটো থাকবে তার মানে তখন দুটো ফোর্স অ্যাপ্লাই হয়ে যাবে। এখানে এই জিনিসটা তো জাস্ট বুঝিয়েছে যে এইরকম কোনটা কোন দিকে আছে, ডাইরেকশন গুলো বোঝানোর জন্য। ভেলোসিটি অ্যালং জেড অ্যাক্সিস আর বি ভেক্টরটা হচ্ছে এক্স অ্যাক্সিসে, ফোর্স অ্যাক্টিং হচ্ছে, এইটাকে জাস্ট একটু বুঝিয়ে দিয়েছে।
মেইন তোর জায়গা হচ্ছে এই দুটো জায়গা। এবার এখান থেকে তোকে জানতে চেয়েছে ভেলোসিটি অফ দ্য বিম। তাহলে এখানে কি বলছে আরেকবার একটু দেখ। যখন যাচ্ছে, দ্য বিম অফ প্রোটন passes আনডিফ্লেক্টেড horizontal velocity। আনডিফ্লেক্টেড কথাটার মানে কি? কোন জিনিস আনডিফ্লেক্টেড হয় কখন? যখন তার মধ্যে কোন রকম ফোর্স এফেক্ট করে না, তাই ও আনডিফ্লেক্টেড স্টেট বেরিয়ে যাবে। বা যে ফোর্স গুলো অ্যাক্ট করছে সেগুলো অ্যাক্ট করছে, তারা ব্যালেন্স করে গেছে। তার মানে কোনো ফোর্স অ্যাক্ট করছে না, বা যে ফোর্স গুলোর উপর অ্যাক্ট করছে সেই ফোর্স গুলো বিকাম ব্যালেন্সিং। তাহলে ব্যালেন্সিং ফোর্স যদি হয়, তাহলে আমি এখানে কিউই কে কিউভিভির সাথে ব্যালেন্স করে দেবো, কারণ এখানে দুটো ফোর্স কাজ করছে, ইলেকট্রিক ফিল্ডের কিউই আর এখানে কিউভিভি, নিশ্চয়ই এরা ব্যালেন্স করে দিচ্ছে, তাই ও আনডিফ্লেক্টেড। তাহলে কিউ কিউ কেটে গেলে আমার ভেলোসিটি ইকুয়ালস টু আসবে হচ্ছে ই বাই বি। ঠিক আছে, তাহলে ভেলোসিটি অফ দ্য পার্টিকেল কি হবে? এটা হচ্ছে ভি ইন্টু 10⁻³ আর এটা হচ্ছে 100 ইন্টু 10⁻³। তাহলে এটা হয়ে গেল 2, তাহলে হচ্ছে 2 ইন্টু 10⁻⁶। বুঝা গেল? আচ্ছা, আমি একটু ভুল বসালাম, স্যার একটু উল্টো করলেন উল্টো না? বসালাম। হ্যাঁ হ্যাঁ, উল্টো বসালাম। এটা হবে হচ্ছে ই এর জায়গায় বসবে হচ্ছে এইটা, তার মানে 100 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই 50 ইন্টু 10⁻³ তাহলে এটা হলো 2, এটা উপরে উঠলো 2 ইন্টু 10⁶ মিটার পার সেকেন্ড। সবার কাছে ক্লিয়ার? লরেন্স ফোর্স কোথায় অ্যাপ্লাই হচ্ছে? লরেন্স ফোর্স ব্যাপারটা কি কোন জায়গায়? ক্লিয়ার তো? হ্যালো, কি সব চুপ? হ্যাঁ স্যার। আচ্ছা, নেক্সট বলছে কি, সেকেন্ড কোশ্চেন কি বলছে? ফোর্স উইথ হুইচ ইট স্ট্রাইক দ্য টার্গেট অন এ স্ক্রিন ইফ দ্য ফোটন কারেন্ট ইজ ইকুয়াল টু 0.8 মিলি অ্যাম্পিয়ার। তাহলে ফোর্স কেন তৈরি হয়, আগে আমাকে এটা বল। এই রিজন গুলো বুঝতে হবে, একদম বেসিক রিজন। কোন জায়গায় ফোর্স কেন তৈরি হয়? সৌনকের তো উত্তরটা দেওয়া উচিত। সৌনক, ফোর্স কেন তৈরি হয়? ওখানে কোন অ্যাক্সেলারেশন আছে তো? অ্যাক্সেলারেশন কেন তৈরি হয়? কারণ ওখানে একটা অবজেক্ট ভেলোসিটির সাথে মুভ করছে এবং সেই ভেলোসিটিটা ইনক্রিজ করছে। মানে তুই যেটা সোজাভাবে উত্তর দিতে পারতি, ঘুরিয়ে পেঁচিয়ে উত্তর দিলি, সেটা হচ্ছে মোমেন্টাম চেঞ্জ হচ্ছে বলে। ফোর্স কেন তৈরি হয়? মোমেন্টাম চেঞ্জ হয় বলে। নিউটনের ল তো এটাই বলছে না। সবসময় যে ভেলোসিটি চেঞ্জ হবে তা তো না, এক্ষেত্রে হচ্ছে বলে তুই ব্যাপারটা খেটে গেল। কিন্তু ফোর্স কেন তৈরি হয়? মোমেন্টাম চেঞ্জ হচ্ছে বলে। এটাই তো নিউটন বলছে। হ্যাঁ, ফোর্সের ইকুয়েশন আমরা পাচ্ছি কার থেকে? নিউটনের থেকে। নিউটন বলছে যে ফোর্স কি? ফোর্স হচ্ছে মোমেন্টাম চেঞ্জ, ডিপি বাই ডিটি, মোমেন্টাম চেঞ্জ বাই টাইম। তাহলে মোমেন্টাম চেঞ্জ হতে গেলে মাস ইন্টু ভেলোসিটি চেঞ্জ হচ্ছে, তাই তো? তাহলে তুই আগে দেখ যে ওই যে কারেন্টটা মুভ করছে 0.8 অ্যাম্পিয়ার, সেই কারেন্টটা মুভ করতে গেলে কতটা ইলেকট্রন চলতে হয় বা কতটা প্রোটন চলতে হয় ওকে হিট করতে হয়। নাম্বার অফ প্রোটন কত হবে? কিউ ইকুয়ালস টু এনি, তাই তো নাকি? হ্যাঁ। তার মানে আমি যদি চার্জ কিউ ইকুয়ালস টু এনি মনে করি, তাহলে এখানে কিউ ধরে এটা কিউ বাই টি, তাহলে এটা এনি বাই টি, এরকম ব্যাপারটা। তাহলে কারেন্ট হচ্ছে যদি আমার 0.8 মিলি মানে 10⁻³ ডিভাইডেড বাই ইলেকট্রনের চার্জ 10⁻⁻19 করি, তাহলে এটা আমার নাম্বার অফ ইলেকট্রন বেরিয়ে আসবে না, যে বা নাম্বার অফ প্রোটন বেরিয়ে আসবে না, যে কটা গিয়ে হিট করছে প্রোটন। বুঝতে পারলি? ক্যালকুলেট কর কত হচ্ছে। 5, এটা 1.5, তাই না? হুম হুম, বলো।
স্যার বলছি একবার রিজয়েন করবো, কানেকশনটা একটু খারাপ দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, কর কর কর। হ্যাঁ স্যার 0.5 into 10 to the power 16. প্রোটনের মাস কত? এটা হচ্ছে নাম্বার অফ প্রোটন বেরোলো, তাহলে প্রোটনের মাস কত? এই নাম্বার অফ প্রোটন 5 into 10 to the power 15 into প্রোটনের মাস 1.67 into 10 to the power minus 27 কেজি। প্রোটনের মাস ইনটু ভেলোসিটি, তাই তো? ভেলোসিটি কত? 2 into 10 to the power 6। যদি এইটা মাল্টিপ্লাই করি তাহলে আমার ফোর্স বেরিয়ে আসবে না? কিন্তু টাইমটা হুম, এটা তো পার টাইমই বেরোচ্ছে, এনটা তো পার টাইমই বেরোচ্ছে। দেখ এখানে এন যেটা বেরোচ্ছে আই, কিউ বাই টি তো আই, হ্যাঁ আই বাই আচ্ছা আচ্ছা হ্যাঁ বুঝতে এটাই পেরেছি। বের করেছিস না তুই? এই যে এনটা বের করেছিস এটা তো পার টাইমই বের করেছিস, এন পার টাইমই বেরিয়েছে, তাই না? স্যার আনসারটা তাহলে 1.67 into 10 to the power minus 5. আনসারটা হচ্ছে 1.67 × 10⁻⁵, একদম ঠিক আছে। বাকিরা? কিন্তু এটা সোজা হয়ে গেল কারণ প্রত্যেকটা বলেছে একে অপরের সাথে পারপেন্ডিকুলার, ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড, ভেলোসিটি। ভেলোসিটি কিন্তু অ্যাঙ্গেল থাকলে তো আরো বেশি হিসাব করতে আরো বেশি হতো। জটিল হয়ে যেত, কঠিন হতো। কিন্তু ওরকম দেয় না সাধারণত, সবসময় এরকমই দিয়ে দেয় যেখানে যেখানে পারপেন্ডিকুলার হয়। হয়েছে সবার? পরের টপিকে যাই। আচ্ছা দেখ, তাহলে আমরা মোটামুটি ভাবে একটা পার্টিকেলের মোশন বুঝলাম, একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের ক্ষেত্রে সে ফোর্স কত হয় সেটাও দেখলাম, এই সিমিলার জিনিস আইবিএল। এইবার যদি দুটো কারেন্ট ক্যারিং কন্ডাক্টর থাকে, ধরেন এরকম একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর আছে আর এরকম একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর আছে, কেন পাশাপাশি দুটো যদি কারেন্ট ক্যারিং কন্ডাক্টর থাকে তার ক্ষেত্রে ঘটনাটা কি ঘটবে?
এটা I1 কারেন্ট যাচ্ছে, এটাতে I2 কারেন্ট যাচ্ছে। এই I1 এর জন্য এইদিকে একটা B1 ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, আর এখানে I2 এর জন্য এইদিকে একটা B2 ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, তাই না? এইবার এই B1 ম্যাগনেটিক ফিল্ডটার ভ্যালু কত হবে? ধরে নে এখান থেকে এই ডিস্টেন্সটা হচ্ছে R, তাহলে অঙ্ক না স্ট্রেট ওয়্যারের জন্য ম্যাগনেটিক ফিল্ড কত হয়? অঙ্ক না? তানভীর বলবি? তানভীর, স্ট্রেট ওয়্যারের জন্য ম্যাগনেটিক ফিল্ড চুপ, অঙ্কনা তো মাইকটা খুলেছে কিন্তু কি বল? স্ট্রেট ওয়্যারের জন্য ম্যাগনেটিক ফিল্ড কত হয়? স্যার আমি কথা বলছি বাট শুনতে পাচ্ছি না। এবার শুনতে পাচ্ছি, বল। জিরো। না, স্ট্রেট ওয়্যারের জন্য জিরো কেন হবে? স্ট্রেট ওয়্যারের জন্য জিরো হতো যদি এই স্ট্রেট লাইনে হতো, যখন এখান থেকে আর ডিস্টেন্স দূরে এই পয়েন্টে আমি বার করছি ম্যাগনেটিক ফিল্ড এই লাইন বরাবর, তাহলে তখন হবে হচ্ছে μ0/4π I/r sin 90 প্লাস sin 90, মনে আছে? ইনফাইনাইট সিরিজ, ইনফাইনাইট লাইন, তার মানে হলো μ0/4π 2I/r। এটা কার জন্য হচ্ছে? B1 এর জন্য, তাহলে I1/r। ঠিক সেরকমই এই I2 কারেন্টের জন্য এখানে যে B2 তৈরি হবে সেটাও তাই হবে, μ0/4π 2I2/r। এবার এই B1 এর উপর এই I1 এইটার উপর এটা ধরে নে AB, তাহলে এই AB ওয়্যারটার উপর, বা এটা AB না করে 1 নম্বর ওয়ারই বলি তাহলে সুবিধা হয় আমার, এটা 1 নম্বর তার, এটা 2 নম্বর তার, তাই জন্য এটা I1 এটা I2 করেছি। তাহলে ফোর্স 1 on 2 মানে একের উপর 2 এর ফোর্স, এভাবে আমরা লিখি ফোর্স অফ 1 ফর 2, এটা কত হচ্ছে না BIL, এখানে আমি মাত্র ফর্মুলা বসিয়েছি BIL। বি এর জায়গায় কত? এখানে বি কি করছে? বি হচ্ছে B2, I1 কারেন্ট 1 লেন্থ, তাহলে ফোর্স পার লেন্থ ইকুয়ালস টু B2 এর জায়গায় আমি যদি বসাই μ0/4π, B2 এর জায়গায় বসালাম 2I1 সরি 2I2 I1/r, তাই তো? ভেবে দেখ, B2 এর জায়গায় I2/r, I1 এলটাকে আমি এই পাশে নিয়ে এসেছি, তাহলে এটা হলো ফোর্স। কোন দিকে ফোর্সটা হবে? ফ্লেমিং লেফট হ্যান্ড রুল লাগা, মিডল ফিঙ্গারটা I বরাবর, বি ভেক্টরটা কোন দিকে? ম্যাগনেটিক ফিল্ড, এইটা থেকে হাত ঘোরাই, এইখানে যদি কর্কস্ক্রু রুল লাগাই, I2 এর উপর থাম ফিঙ্গার বসাবো, I2 এর উপর থাম ফিঙ্গার বসিয়ে চারটে আঙ্গুল দিলাম, চারটে আঙ্গুল যদি কার্ল করি তাহলে এই 1 এর দিকে দেখ এটা কি হয়ে যাচ্ছে, উপরের দিকে উঠে আসছে, মানে ডট বা দুই যাবি যেটা বলেছিলাম লেফট সাইড, এই তারটার দেখ এটা লেফট সাইড, আবার এই তারটার জন্য এই তারটা হচ্ছে তার রাইট সাইড। তাহলে এইখানে বি ভেক্টরটা হচ্ছে স্ক্রিনের থেকে বাইরের দিকে, আই ভেক্টরটা এরকম উপরের দিকে, তাহলে আই উপরের দিকে, এটা স্ক্রিন থেকে বাইরের দিকে। ফোর্স কোন দিকে হচ্ছে? এই দিকে না? এদিকে হচ্ছে না ফোর্সটা? F12 দেখ, একদম ক্লিয়ার ব্যাপারটা। আবার যদি আমি এইটার জন্য ফোর্স বার করতে চাই, ফোর্স ফর 2 এর উপর 1 এর ফোর্স, তাহলে 2 এর এখানে বি কার আছে? 1 এর বি আছে, কারেন্ট ওর নিজের লেন্থ। আচ্ছা, তাহলে ফোর্স 2 1 যদি বি ওর 1 হয় তাহলে 1 এর বি কত? না বি হচ্ছে μ0/4π 2I1/r। I2 এর জায়গায় I2 বসিয়ে দিলাম, এলটাকে পাশে নিয়ে এলাম। কোনো তফাৎ আছে দুটোর মধ্যে, দুটো ইকুয়েশনের মধ্যে? দেখ খেয়াল করে, এই ভ্যালুটা আর এই ভ্যালুটার মধ্যে কোনো তফাৎ আছে?
কোনো তফাৎ নেই, একদম সেম। ডাইরেকশন কোন দিকে হবে? বি ভেক্টর স্ক্রিনের ভেতর দিকে, কারেন্ট উপরের দিকে, থাম ফিঙ্গার তাহলে তো লেফট সাইডে। হাত লাগিয়ে দেখে নে, থাম ফিঙ্গার এরকম, এটা হলো F21। তার মানে কি দাঁড়ালো? দাঁড়ালো হচ্ছে দুটো কারেন্ট ক্যারিং কন্ডাক্টর পাশাপাশি যদি চলে তারা একে অপরকে অ্যাট্রাক্ট করে। বুঝলি? যদি একই দিকে কারেন্ট চলে তাহলে তারা একে অপরে অ্যাট্রাক্ট করে। কিন্তু দুটোর যদি ম্যাগনিটিউড সেম হয় তাহলে কি হবে? ম্যাগনিটিউড তো সেম। কোন ম্যাগনিটিউড? F1 আর F1 দুটো যদি সেম, সেমই তো আছে, কোথায় আলাদা আছে তুই আমাকে দেখা। I1 I2 যদি আলাদা হয় তাহলে I1 আর 2 তো আলাদাই তো আছে, I1 আর 2 তো আলাদাই। ধরে নে I1 3 আছে, এটা 6, এটা 2 আছে, আলাদাই তো আছে। ও আচ্ছা আচ্ছা, I1 একটা আলাদা ভ্যালু, তো I2 তো একটা আলাদা ভ্যালু, কিন্তু দুজনের টোটাল ফোর্সটা তো দুজনেই ফোর্স সেম। মানে ওই সেই গ্র্যাভিটেশনের মতন ব্যাপারটা, গ্র্যাভিটির মতো। গ্র্যাভিটির মতন। এর মা সেম, এর মা সেম, এ ওকে যে ফোর্সে টানছে ওকে সেম ফোর্সে টানছে। দুজনের ক্ষেত্রেই ফোর্স GMM/r², I1 I2/r², একদম সেম জিনিস। আর কনসিডারিং যে দুটো ওয়্যারের লেন্থ সেম তবে এটা হবে। হ্যাঁ, এবার যদি লেন্থ আলাদা হয় তাহলে সেক্ষেত্রে ফোর্স আলাদা হবে, কিন্তু ফোর্স পার ইউনিট লেন্থ ওটা তো সেমই হয়ে যাবে আলটিমেট। বুঝতে পারলি? যদি দুজনের লেন্থ সেম হয় তো। এই হচ্ছে আমার খুব ইম্পর্টেন্ট ইকুয়েশন। হয়েছে, এটা লেখা কমপ্লিট? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, এই ছবিটাকেই আমি একটুখানি চেঞ্জ করে আঁকছি। ধরে নে এটার এই মাথাটা জুড়ে দিচ্ছি, তাহলে যদি আমি মাথাটা জুড়ে দিই তাহলে এই রকম ব্যাপারটা। মাথাটা জুড়লাম মানে এইটা একটা, এইটা একটা, এই দুটো ওয়্যার। আচ্ছা, এবার আমি দু সাইডে দুটো আলাদা আলাদা ম্যাগনেট রাখছি। এরকম এখানে একটা ম্যাগনেট রাখছি, এখানে একটা ম্যাগনেট রাখছি, এবং ম্যাগনেটিক যদি এরকম রাখি তাহলে এটা নর্থ পোল, এটা সাউথ পোল। তাহলে ম্যাগনেটিক ফিল্ড কিরকম হবে? না, ম্যাগনেটিক ফিল্ড এরকম নর্থ পোল টু সাউথ পোল ওর দিকে যাবে। এইটা হচ্ছে ওর অ্যাক্সিস। খেয়াল করে দেখ, এবার যেই মুহূর্তে তুই এখান থেকে কারেন্টে সাপ্লাই করবি, এখান থেকে আমি অ্যাক্সিসটা আগে আঁকবো না, আগে একটু এরকম ধর দুটো তার বের করে রেখেছি, আর এটা হলো আমার অ্যাক্সিস। এইবার যদি আমি এভাবে কারেন্টকে সাপ্লাই করি, এখান থেকে কারেন্ট সাপ্লাই হলো, এরকম কারেন্ট গেল, তাহলে এই যে ওয়্যারটা, উপরের ওয়্যারটা, আর এটা তো ভেলোসিটি, এটা তো বি ভেক্টর, এটা তো কারেন্ট ভেক্টর। আমার যদি ফোর্স ইকুয়ালস টু হয় BIL, তাহলে এখানে ফোর্স বা BIL সাইন থিটা যেটাই বলিস না কেন,
তাহলে কার কার মধ্যেকার অ্যাঙ্গেল এখানে হচ্ছে, আই তো ভেক্টর না, ভেক্টর হচ্ছে বি ক্রস এল, কথাটা বোঝা গেল? তার মানে বি ভেক্টর আর লেন্থ ভেক্টর এরা দুজন যদি প্যারালাল হয়ে যায়, বি আর এল যদি প্যারালাল হয়ে যায় তাহলে ফোর্স 0 হবে, আর বি আর এল যদি পারপেন্ডিকুলার হয়ে যায় তাহলে হচ্ছে ফোর্স বিআইএল হবে। এই তো আমার, তাহলে এই যে আমি যদি এটাকে এ বি সি ডি নাম দিই তাহলে খেয়াল করে দেখি এ বি আর সিডি এতে কোনো ফোর্স হবে কি? কারণ এবির ক্ষেত্রে এবি লেন্থটা যেদিকে বি ভেক্টরও সেদিকে, দুটো একই। আবার সিডির ক্ষেত্রেও তাই, একই জি। তাহলে চেঞ্জ হবে কে, চেঞ্জ হবে হচ্ছে এডির ক্ষেত্রে আর এবিসির ক্ষেত্রে। এডির ক্ষেত্রে কি হবে, এডির ক্ষেত্রে কারেন্ট ডি থেকে এতে যাচ্ছে, তাহলে মিডল ফিঙ্গার দিয়ে আমি কারেন্টটাকে সেট করলাম, ম্যাগনেটিক ফিল্ড লেফট সাইড থেকে রাইট সাইডে যাচ্ছে, তাহলে দেখ তোর থাম ফিঙ্গার স্ক্রিনের দিকে হিট করছে, হাতটা সেট কর সবাই, দেখ থাম ফিঙ্গার স্ক্রিনের দিকে হিট করছে, এইরকম ভেতর দিকে ঢুকছে। আবার এইটাকে যদি আবার থাম, এটা মিডল ফিঙ্গার নিচের দিকে দে, এটাও তোর বি ইন্ডেক্স ফিঙ্গারটাকে লেফট টু রাইট, তাহলে এক্ষেত্রে দেখ এটা এরকম বাইরের দিকে বেরিয়ে আসছে, তাই নাকি? হ্যাঁ। যদি এরকম হয় তাহলে ও এরকম ভাবে ঘুরে যাবে, এরকম একটা অ্যাঙ্গেল করে। একটু অন্য কালারের ড্রয়িংটা করি, এরকম হয়ে যাবে ব্যাপারটা, বা এরকম। হ্যালো, বোঝা গেল ব্যাপারটা? তাহলে এরকম অ্যাঙ্গেল হয়ে যাবে না? এবার যদি এরকম অ্যাঙ্গেল হয়ে যায় এবং তুই ধরে নে এই যে ওয়্যারটা আছে সেই ওয়্যারের এইখানে কারেন্ট তো এরকম যাচ্ছে, এইখানে কারেন্ট এরকম যাচ্ছে, তাহলে এরকম গোল হয়ে এরকম ঘুরতে থাকবে ও আস্তে আস্তে। এইবার এইখানের যে লেন্থ আছে, এই ওয়্যারটার যে লেন্থ আছে সেটা যদি এল লেন্থ হয়, আর এইখানকার যে লেন্থটা আছে সেই লেন্থটা যদি হয় হচ্ছে এই পার্টটা ধরে নে a/2, এই পার্টটা হচ্ছে a/2, মানে এইখানে হচ্ছে সেন্টার থেকে বলছি, তাহলে টোটালটা হলো এ। বোঝা গেল কথাটা? তাহলে আমার টর্ক কত হবে? টর্ক, টর্ক মানে হচ্ছে ফোর্স ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স, তাই তো নাকি? তাহলে ফোর্স আমার হচ্ছে বিআইএল, আচ্ছা এল হচ্ছে লেন্থটা, আচ্ছা পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা কত? পারপেন্ডিকুলার ডিস্টেন্স হচ্ছে অবভিয়াসলি এই পার্টটা, এইখান থেকে এই পার্টটা। এবার এটা যদি a/2 হয়, আমি এখানে তো পারপেন্ডিকুলারটা ঠিক ভালো দেখাতে পারছি না 3D বলে, এই দিকটা দেখাই তাহলে বুঝতে পারবি। এই দিকটা দেখ, এইটা হচ্ছে পারপেন্ডিকুলার ডিস্টেন্স। এবার এখান থেকে এই অবধি যদি হয় a/2, এটা যদি হয় থিটা, তাহলে এই পারপেন্ডিকুলারটা a/2 sin থিটা হবে না? আবার ঠিক এই দিকেও এইখান থেকে এখানকার যে পারপেন্ডিকুলারটা সেটাও a/2 sin থিটা হবে, টোটাল হবে হচ্ছে a sin থিটা। এবার বিআইএল ইন্টু এ, এটা এল এটা এ, তাহলে এই এরিয়াটা বেরিয়ে এলো না? বোঝা গেল?
এটা হলো টর্কের ইকুয়েশন। আমি একটু আসছি, 5 মিনিট, হ্যাঁ 5 মিনিট আমি আসছি। তো এটা তোল, ছবিটা তোল। হয়েছে সবার? হ্যালো, হ্যাঁ স্যার। টর্ক কমপ্লিট? হ্যাঁ স্যার। তাহলে এবার ভেবে দেখ, যদি এরকম ভাবে ছাড়া যায়, ও তাহলে বন বন করে ঘুরবে অনেক তাড়াতাড়ি। এবার আমি যদি এটাতে নাম্বার অফ টার্নস বাড়িয়ে দিই n, নাম্বার অফ টার্নস n করে দিই, তাহলে কি হয়ে যাবে? bin এ সাইন থিটা, এরকম হয়ে যাবে। ঠিক আছে? আবার এই জিনিসটার উপরে, এই জিনিসটার উপরে যদি এরকম একটা কাটা লাগিয়ে দিস, আমি একটু পরের পাতায় গিয়ে আবার ছবিটা আঁকছি। ধরে নে এইরকম ম্যাগনেট ছিল, ম্যাগনেটের সামনে এইরকম, আমি আর তারগুলো আঁকছি না, এরকম ছিল, এটা ছিল ওর অ্যাক্সিস।
তাহলে যেই মুহূর্তে ও ঘুরতে শুরু করবে সেই মুহূর্তে ওর কাঁটাটা এরকম হয়ে যাবে। খেয়াল করে দেখ, এইটা এবার যদি এরকম ভাবে একটা কাটা লাগিয়ে রাখি এখানে পারপেন্ডিকুলার, স্ক্রিনের থেকে ভেতর দিকে ঢুকে আছে, ঠিক আছে? তাহলে কালোটা যখন যখন কালোটা ছিল, আমি ব্ল্যাকেই রাখি, যখন ব্ল্যাকে ছিল কাটাটা হচ্ছে এরকম ছিল এইখানে এই বরাবর। এবার যেই ও ঘুরে গেছে এখন ওর কাটাটাও এরকম হয়ে যাবে না? বুঝতে পারলি? এবার ও যদি আরো ঘোরে, ধরে নে ও কিছুক্ষণ পরে আরো এই রকম ঘুরে গেল, এইদিকে ঘুরে গেল, তাহলে ওর কাঁটাটা এরকম এই দিকে ঘুরে যাবে না? এবার এরকম করে আমি যদি এরকম একটা সার্কেল মার্ক করে রাখি এবং এইখান থেকে এটা 0 1 2 3 4 5 6 করে মার্কিং করি, কারণ প্রত্যেকটা অ্যাঙ্গেল কারেন্ট যত আমি বাড়াবো তত অ্যাঙ্গেল এরকম বাড়তে থাকবে। বোঝা যাচ্ছে কথাটা? ভাব, কারেন্ট যখন কিছু ছিল না তখন 0-তে ছিল, যেই কারেন্ট চলতে শুরু করলো প্রথমে এইখানে হিট করলো এই জায়গাটা, এখানে দেখা গেল 1 বা কিছু, তারপরে যেই করলাম তখন আবার এই বরাবর হয়ে গেল কাটাটা, প্রচুর কারেন্ট দিলাম তাহলে এই বরাবর হয়ে গেল, এরকমই তো হবে। এই মেশিনটাই হচ্ছে কি গ্যালভানোমিটার। এই যে গ্যালভানোমিটারে কারেন্ট চললে রিফ্লেকশন যেটা দেখতে পাস, বুঝতে পেরেছিস? গ্যালভানোমিটারে আমরা কারেন্ট চললে যে ডিফ্লেকশন দেখতে পাই তার কারণ হচ্ছে ভেতরে এই প্রিন্সিপালটা থাকে। গ্যালভানোমিটার যন্ত্রটার ভেতরে এই মেশিনটা লাগানো আছে। এবার ওর কি আছে, প্রত্যেক মুহূর্তে ওর এরকম ডাইরেকশন চেঞ্জ হয়। তুই যদি উল্টো দিকে কারেন্ট দিস, ভাব এইরকম কারেন্ট না দিয়ে, এই আপওয়ার্ড এই দিকে কারেন্ট না দিয়ে তুই কারেন্টের দিকটাকে ঘুরিয়ে দিস, তাহলে কি হবে? উল্টো দিকে চলতে শুরু করবে, উল্টো দিকে বেঁকে যাবে, উল্টো দিকটা দেখাবে। এবার আমি ওর যে মোমেন্ট বা ওর যে টাও টর্ক BINA, এই টর্ককে আমি যদি ফিক্সড করে দিই, মানে টর্কটা ও কিভাবে ঘুরবে সেটা যদি আমি আটকে দিই, ধরে নিলাম যে প্রত্যেকবার কে থিটা এরকম ভাবে ঘুরে, মানে থিটা মানে হচ্ছে অ্যাঙ্গেল আর কে হচ্ছে, এটাকে বলা হয় টর্শনাল কনস্ট্যান্ট, মানে ওই যে অ্যাঙ্গেলটা কত ডিগ্রি অ্যাঙ্গেল ঘুরছে এটাকে আবার সেই কনস্ট্যান্ট। থিটা ইকুয়ালস টু কে বাই বি, এরকম লিখবো না, I ইকুয়ালস টু, বরং লিখি I ইকুয়ালস টু কে বাই PNA থিটা। এই তার মানে কারেন্ট ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু থিটা, মানে তুই কারেন্ট যত বাড়াবি এখানে I যত বাড়াবি তত অ্যাঙ্গেল বাড়বে, থিটা বাড়লো আরো বাড়লো আরো বাড়লো, সেখান থেকে আমি কারেন্টের ভ্যালু বার করতে পারবো যে কতটা কারেন্ট চলছে। যেমন গ্যালভানোমিটার কি ইউজ করে আমরা ইউজ করি, ফার্স্ট হচ্ছে গ্যালভানোমিটারের মেন কাজ কি, যে ওখানে কারেন্ট চলছে কিনা সেটা দেখা, আর নাম্বার দিয়ে হচ্ছে কারেন্টটা কতটা চলছে সেটাও দেখা। এই সেটাকে আমরা আইডেন্টিফাই করতে পারি এখান থেকে, এই ইকুয়েশন থেকে। এই যে কনস্ট্যান্টটা আমি বললাম কে বাই বিএনএ, এটাকে বলে গ্যালভানোমিটার কনস্ট্যান্ট বা জি, গ্যালভানোমিটার কনস্ট্যান্ট। বোঝা গেল? এই যন্ত্রটার নাম হলো মুভিং কয়েল গ্যালভানোমিটার। আমরা এত বড় কথা আর বলি না, আমরা শুধু গ্যালভানোমিটার বলি। গ্যালভানোমিটারে কারেন্ট কিভাবে মাপা যায় এবং গ্যালভানোমিটার প্রিন্সিপাল, এটা খুব ইম্পর্টেন্ট। সৌনক, অনেক অবশ্যই। মোটরের, কি বলছিস? মোটর তো হ্যাঁ টেনে মোটরই, ব্যাপারটা মোটরই। মোটরের ক্ষেত্রে কি হয়, মোটরটা যে পুরো সার্কেলটা ঘুরতে পারে, ওকে পুরোটা ঘুরতে দেওয়া হয় না, ওই কাঁটাটা লাগিয়ে হাফ ঘুরতে দেওয়া হয়। একদম প্রিন্সিপালটা মোটরের প্রিন্সিপাল। এটাকেই এবার যদি আমি এইটা হাফ সার্কেল না দিয়ে পুরোটা ঘোরার জায়গা করে দিই, গোল হয়ে পুরোটা ঘুরবে, তাহলে তখনই এটা মোটর হয়ে যাবে। বুঝতে পেরেছিস? ডিসি মোটর বা গ্যালভানোমিটারের বেসিক সার্কিটে কোনো তফাৎ নেই, বা বেসিক প্রিন্সিপালে কোনো তফাৎ নেই।
বোঝা গেল? আচ্ছা, এবার আসি হচ্ছে লাস্ট পার্ট, যেখানে হচ্ছে গ্যালভানোমিটারকে কনভার্সন, মানে গ্যালভানোমিটার টু ভোল্টমিটার, গ্যালভানোমিটার টু অ্যামমিটার। গ্যালভানোমিটার টু ভোল্টমিটার, মানে ভোল্টেজ মিটার মেজারমেন্ট করা যায়, বা গ্যালভানোমিটারকে ভোল্টমিটারে কনভার্ট করা যায় কিভাবে। কি করতে হয়, একটা গ্যালভানোমিটার নিবি, তার সাথে ভোল্টমিটারের কাজ কি জানিস? ভোল্টমিটারের বেসিক প্রিন্সিপালটা কি, মানে একটা ভোল্টমিটারের রেজিস্ট্যান্স কত হতে হয় জানিস? আইডিয়াল ভোল্টমিটারের রেজিস্ট্যান্স কত শোনক? আইডিয়াল ভোল্টমিটারের রেজিস্ট্যান্স কত? এটা মাথায় নিতে হবে, খুব জরুরি জিনিস। আইডিয়াল ভোল্টমিটারের রেজিস্ট্যান্স হচ্ছে ইনফিনিটি। ভোল্টমিটার কখনো কারেন্টকে সাপ্লাই করতে দেবে না, তো zero। বুঝতে পেরেছিস? কারেন্ট সবসময় জিরো হবে, ভোল্টমিটার কি করবে, ওকে কারেন্ট সাপ্লাই করতে দেবে না আইডিয়াল। তাহলে আমি চেষ্টা করবো যাতে ওরকম একটা আইডিয়াল ভোল্টমিটার তৈরি হয়। তাহলে কি করবো, আমি এখানে একটা হিউজ রেজিস্ট্যান্স লাগিয়ে দেবো, এবং কোথায় লাগাবো? অবভিয়াসলি সিরিজে লাগাবো, কারণ সিরিজে লাগালে রেজিস্ট্যান্স বাড়ে। এটা কোশ্চেন করে যে গ্যালভানোমিটারকে ভোল্টমিটারে ট্রান্সফার করতে গেলে আমি রেজিস্ট্যান্স কিভাবে লাগাবো? রেজিস্ট্যান্স সিরিজে লাগাবো। কেন লাগাবো? কারণ আমার রেজিস্ট্যান্স বাড়াতে হবে, আমার অলমোস্ট টেন্স টু ইনফিনিটি করতে হবে। বোঝা গেল? গ্যালভানোমিটার দিয়ে যে কারেন্ট যখন পাস করবে, খুব সামান্য হলেও পাস করবে, যখন সেই ডিফ্লেকশনটা আমি দেখতে পাবো, তাহলে সেই গ্যালভানোমিটারের কারেন্ট কিন্তু জি প্লাস আর, এটাই তো আমার ভোল্টেজ। তাহলে আমার যদি আর কোশ্চেন করে আর কত, তাহলে ভি বাই আই জি মাইনাস জি করলেই আর বেরিয়ে যাবে। এইটা বের করতে দেয় যে কত রেজিস্ট্যান্স লাগাবো, তার ভ্যালু কত হবে, এটা দিয়ে কোশ্চেন করে। বুঝা গেল? ওই কারণেই তো ওটাকে ইয়েতে লাগানো হয়, প্যানেল। এই জন্য এইবার এই পুরো সিস্টেমটাই হলো ভোল্টমিটার। এবার এই সিস্টেমটা নিয়ে ধরা গেল কোনো রেজিস্ট্যান্সের আমি মাপবো, তার প্যারালালে লাগিয়ে দেওয়া হবে। এসছে? ঠিক আছে, চেঞ্জ করলাম লাস্ট। হ্যাঁ, স্যার 1 মিনিট, শেষ হয়নি লেখা। গ্যালভানোমিটার টু অ্যামমিটার। হ্যাঁ স্যার, হ্যাঁ। বুঝেছি গ্যালভানোমিটার টু অ্যামমিটার। হ্যাঁ স্যার হয়ে আসছে। এবার আসে হচ্ছে গ্যালভানোমিটার টু অ্যামমিটার। গ্যালভানোমিটার টু অ্যামমিটার, ওর ক্ষেত্রে কি হবে না, অ্যামমিটার খুব সূক্ষ্ম কারেন্ট মাপে এবং তার ক্ষেত্রে আমাকে রেজিস্ট্যান্স কমাতে হবে। তাহলে আমার টার্গেট হচ্ছে রেজিস্ট্যান্স কমানো। রেজিস্ট্যান্স কমাতে গেলে কি করতে হয়? রেজিস্ট্যান্স কমাতে গেলে প্যারালালে রেজিস্ট্যান্স লাগাতে হয়। আমি যদি প্যারালালে কানেক্ট করে দিই কোনো একটা রেজিস্ট্যান্সকে নিয়ে, তাহলে গ্যালভানোমিটারের দিয়ে কারেন্ট না গিয়ে ওইখান দিয়ে বেশিরভাগ কারেন্টটা চলে যাবে। এবং মাথায় রাখতে হবে যে এই রেজিস্ট্যান্সের ভ্যালু কিন্তু খুব সামান্য হতে হবে। ব্যাপারটা অনেকটা ওই বাইপাস লাইনের মতন, কোথাও রাস্তা জ্যাম হয়ে গেলে বাইপাস রোড তৈরি করা হয় না, ব্যাপারটা সেরকম। এটাকে বলা হয় শান্ট, এস দিয়ে ডিনোট করা হয়। এই রেজিস্ট্যান্সটাকে বলে শান্ট। তাহলে মেন যে কারেন্ট আছে সেই কারেন্ট এখানে দুটো ভাগে ভেঙে যাবে, একটা গ্যালভানোমিটার পার্টে যাবে যেটা গ্যালভানোমিটার কারেন্ট, আর একটা গ্যালভানোমিটার ছাড়া বাকি কারেন্ট এখান দিয়ে যাবে। এবার ভোল্টেজটা তো কনস্ট্যান্ট, যেহেতু প্যারালালে লাগিয়েছি, তাহলে আমার এখানে আই জি ইন্টু জি, সেটা আই মাইনাস
আইজি ইন্টু এস এরকম হবে। তাহলে এস ইকুয়ালস টু হবে আইজি ইন্টু জি বাই আই মাইনাস আইজি, এরকম হবে। বুঝা গেল? স্যার ওই এস দিয়ে যেটা লিখেছেন ওটা কি লেখা আছে? এস দিয়ে লিখেছি শান্ট, ও আচ্ছা এস আচ্ছা এইচ ইউ এন টি, শান্ট। হুম। হলো? তাহলে পরিষ্কার ব্যাপারটা? এই হচ্ছে মোটামুটি ভাবে কমপ্লিট আমাদের ইয়ে স্যার লাস্ট কমপ্লিট। পেজটা একবার দেখাবো? হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে। আচ্ছা, অ্যামিটারকে বোধহয় একই সাথে লাগানো আর ভোল্টমিটারকে প্যারালালে লাগানো। ভোল্টমিটারটা প্যারালালে লাগানো আর অ্যামিটারটা সিরিজে লাগা, অ্যামিটারটা সিরিজে লাগাতে হয় আর ভোল্টমিটারটা প্যারালালে লাগাতে হয়, উল্টো হয়। কি বুঝলাম? রেজিস্ট্যান্স যেরকম ভাবে লাগাচ্ছিস হ্যাঁ, আলটিমেট কানেকশনটা অপোজিট হয়। কথাটা বুঝতে পেরেছিস? এই পুরো সিস্টেমটা, এই যে সিস্টেমটা আঁকলাম, এই পুরো সিস্টেমটা তো অ্যামিটার। হ্যাঁ, এবার এইটা তুই মেন যে রেজিস্ট্যান্স হবে, যে রেজিস্ট্যান্সটা তুই বার করতে চাইছিস, এই পুরো সিস্টেমটা তার সাথে সিরিজে লেগে থাকবে। হ্যাঁ, আমি সেটাই জিজ্ঞেস করছি। আর ভোল্টমিটার তার উল্টো, মানে এখানে অপোজিট কানেকশন হয়। এখানে ভেতরের যে রেজিস্ট্যান্সটা প্যারালাল আছে আর বাইরে কানেকশনটা যেটা হবে সেটা সিরিজে হবে। আর এখানে ভেতরে কানেকশনটা সিরিজ আছে, বাইরে কানেকশনটা প্যারালাল করা হয়। বুঝা গেল? সেই জন্য দেখে শুনে একটু অ্যান্সার করিস, তাহলেই হবে। আচ্ছা, এবার আমি একটু ওই সাইটটার কথাটা বলে দিই। তোরা অলরেডি, তোদের তো নাম তো এনরোল করাই আছে, তোরা কে কোনটা দিতে চাস আমাকে শুধু জানিয়ে দিস, আমি এনরোল করে দেবো। আমি এনরোল করে দেবো, তোদেরকে কিছু পে করতে হবে না, কিছুই করতে হবে না, আমি করে দেবো ওটা। আমি সবাইকে করে দিয়েছি অলরেডি। তোরা এই সাইটে গিয়ে তোদের স্টুডেন্ট লগ ইনে, এখানে স্টুডেন্ট লগ ইনে তোর ফোন নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে ঢুকে যাবি। যাদের যাদের অলরেডি করা আছে, তোরা তো লগ ইন করেছিস, এখানে এক্সাম দিয়েওছিস, সেখানে দেখতে পাবি যে দুটো এক্সাম আছে, নিটের একটা আছে, জেই একটা আছে। যে যেটা দিতে চাস আমাকে জাস্ট জানিয়ে দে, আমি তোকে অ্যাক্টিভেট করে দিচ্ছি। ঠিক আছে? আর এখানে ঢুকে গেলে, ধর আমি এখানে দেখিয়ে দিচ্ছি, এখানে ঢুকে গেলে এইখানে যা ডাউনলোডে শিডিউল পাবি, এখান থেকে শিডিউলটা নিয়ে নে। শিডিউলটা দিয়ে দেখ যে কবে এক্সাম হচ্ছে। এক্সামটা ধর আজকে 10টা থেকে চালু হয়েছে, তো কালকে 10টা অবধি আছে, যে কোনো সময় দেওয়া যেতে পারে, যে কোনো সময় তুই দিতে পারবি এমসিকিউ টেস্ট। ঠিক আছে? শুধু কে কোনটা দিবি, কি কি এক্সাম দিবি সেটা আমাকে জানিয়ে দে। এটা মানে আপনার বোর্ড স্ট্যান্ডার্ডের জন্য কিছু নেই না? না, এটা তো বোর্ড স্ট্যান্ডার্ড নেই। বোর্ড স্ট্যান্ডার্ড জন্য আমি যেটা এক্সাম নিই ওটাতেই হয়ে যাবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এটা জেই পাস নিটের জন্য। যদি কেউ জেই নিট দিতে চাস তাহলে জেই নিটের জন্য এটা দিতে পারিস, আমি এমনি এনরোলমেন্ট করে দেবো। ঠিক আছে? ঠিক আছে, চল টাটা। আচ্ছা। আর আচ্ছা জয়েন্টের ক্লাস আমি কিছুক্ষণ পরে মেসেজ করছি গ্রুপে। ঠিক আছে?